আচ্ছা, আজকে আমরা কথা বলবো কোম্পানি বা কর্পোরেশন নিয়ে। আমাদের চারপাশে যে ব্যবসাগুলো দেখি, এগুলো আসলে কি? হুম। কিভাবে তৈরি হয় আর কেনই বা এরা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল আজকের দুনিয়ায়? আমাদের কাছে একটা পরিচিতিমূলক লেখা আছে কর্পোরেট কাঠামোর ওপর। হ্যাঁ। আমরা চেষ্টা করব ওখান থেকে মূল বিষয়গুলো বের করে এনে বেশ সহজ করে আলোচনা করতে। ঠিক। শুরু করা যাক তাহলে। চলুন। আচ্ছা, এই যে কোম্পানি শব্দটা, হ্যাঁ এটা কোত্থেকে এসছে সেটা বেশ মজার, তাই না? হ্যাঁ, এর উৎসটা কিন্তু ইন্টারেস্টিং। ল্যাটিন শব্দ কম্পানিও থেকে, হ্যাঁ মানে একসাথে যারা রুটি ভাগ করে খায় হুম বা সঙ্গী। সঙ্গী ভাবা যায়। ওই ধারণাটা থেকেই আজকের এই বিশাল বিশাল ব্যবসায়িক সত্তা। ঠিক। আর যেটা আনুষ্ঠানিক নাম কর্পোরেশন, সেটা এসেছে ল্যাটিন কর্পাস থেকে। কর্পাস মানে দেহ। হ্যাঁ, দেহ। মানে অনেক মানুষ মিলে একটা ব্যবসায়িক শরীর বা দেহ তৈরি করছে। হুম। যদিও ওই একই মূল থেকে আসা কর্পস বা শবদেহ, হুম। সেটার সাথে ব্যবসার কোনো সম্পর্ক নেই অবশ্যই। না না, ওটা শুধু ব্যুৎপত্তিগত মিল আর কি। তবে আইনগত দিক থেকে দেখলে, মানে এখনকার দিনে একটা কর্পোরেশন বানানো কিন্তু বেশ সোজাসাপটা। তাই নাকি? কিরকম? মানে ধরুন, আমেরিকায় একটা নির্দিষ্ট রাজ্যে কিছু কাগজপত্র জমা দিতে হয়, আচ্ছা। আর একটা ফি দিতে হয়, ব্যাস। ও ডেলাওয়্যার স্টেটটা এই জন্য খুব বিখ্যাত, কারণ ওখানকার আইনকানুন ব্যবসার জন্য খুব ভালো। মানে কর্পোরেট মামলা নিষ্পত্তিতে ওখানকার কোর্টগুলো খুব অভিজ্ঞ। আচ্ছা আচ্ছা। তবে মোটামুটি সব রাজ্যেই এই ব্যবস্থা আছে। আর যখন কোনো ব্যবসার নামের শেষে ইনক লেখা দেখি আমরা, হ্যাঁ হ্যাঁ, দেখি তো। ওটা আসলে ইনকর্পোরেটেড এর ছোট রূপ। মানে কোম্পানিটা নিবন্ধিত হয়েছে। কিন্তু এর আসল মানেটা কি? শুধু নিবন্ধন না, না, আসল ব্যাপারটা আরও গভীর। আইনের চোখে একটা কর্পোরেশন তার মালিকদের থেকে সম্পূর্ণ আলাদা, একটা নিজস্ব সত্তা। মানে একটু বুঝিয়ে বললে ভালো হয়। ধরুন, যদি ব্যবসাটা কোনো বিশাল ভুল করে ফেলে, যেমন ওই যে এক্সন ভালদেজ তেল ট্যাঙ্কার দুর্ঘটনা হয়েছিল, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, আলাস্কা প্রিন্স উইলিয়াম সাউন্ডে ভয়ানক ব্যাপার ছিল সেটা। প্রায় 11 মিলিয়ন গ্যালন তেল। ঠিক। সেই দুর্ঘটনার জন্য আইনত এক্সন কর্পোরেশনকে দায়ী করা হয়েছিল, বিপুল ফাইনও হয়েছিল। কিন্তু 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 এক্সনের যারা মালিক, মানে লক্ষ লক্ষ শেয়ার হোল্ডার, তাদের ব্যক্তিগতভাবে দায়ী করা হয়নি। তাদের বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স সব সুরক্ষিত ছিল। ও, এই ব্যাপার। তার মানে কোম্পানি ভুল করলে কোম্পানির শাস্তি হবে, মালিকদের ব্যক্তিগত সম্পত্তি সেফ থাকবে। একদম। এটাই কর্পোরেট কাঠামোর সবচেয়ে বড় সুবিধাগুলোর একটা। যদি এক্সন কর্পোরেশন না হতো, তাহলে কিন্তু ওই দুর্ঘটনার জন্য প্রত্যেক শেয়ার হোল্ডার ব্যক্তিগতভাবে ফেঁসে যেতে পারতেন। সর্বনাশ! তাহলে তো নিজের সব সঞ্চয় শেষ হয়ে যেত, এমন একটা ভুলের জন্য যার সাথে আমার হয়তো কোনো প্রত্যক্ষ যোগই নেই। ঠিক তাই। এই যে সুরক্ষা, মালিক বা শেয়ার হোল্ডারদের দায়বদ্ধতা তাদের বিনিয়োগের পরিমাণ পর্যন্তই সীমিত রাখা, এটাকেই বলে লিমিটেড লায়াবিলিটি। লিমিটেড লায়াবিলিটি, সীমিত দায়বদ্ধতা। হ্যাঁ, দেখবেন ইংল্যান্ড বা কমনওয়েলথ দেশগুলোতে কোম্পানি নামের শেষে লিমিটেড বা এলটিডি লেখা থাকে। ও আচ্ছা, ওটার মানেও এই সীমিত দায়বদ্ধতাই। হ্যাঁ, ঠিক তাই। তার মানে এই লিমিটেড লায়াবিলিটি তো বিনিয়োগকারীদের জন্য বিরাট একটা ব্যাপার। এটা না থাকলে কি সাধারণ মানুষ শেয়ারে টাকা ঢালতে সাহস পেত? মনে হয় না। কে চাইবে অন্যের ভুলের জন্য নিজের সবকিছু হারাতে? ধরুন, একটা ফ্যাক্টরিতে দুর্ঘটনা ঘটল বা কোনো প্রোডাক্ট ডিফেক্টিভ বেরোলো। হ্যাঁ, তার জন্য যদি আমাকে ব্যক্তিগতভাবে দায়ী করা হয়, তাহলে তো আমি শেয়ার কিনতেই যাব না। একদম। এই সীমিত দায়বদ্ধতার ধারণাটাই কিন্তু আধুনিক পুঁজিবাদী অর্থনীতির একটা স্তম্ভ। হুম। এর জোরেই তো কোম্পানিগুলো লক্ষ লক্ষ মানুষের কাছ থেকে অল্প অল্প করে টাকা তুলে বিশাল মূলধন তৈরি করতে পারে। আর সেই টাকা দিয়ে ব্যবসা বাড়ায়, নতুন কারখানা খোলে, নতুন পণ্য আনে। ঠিক। এটা ছাড়া আজকের দিনের বড় বড় ইন্ডাস্ট্রিগুলো হয়তো গড়ে উঠতেই পারত না। আচ্ছা, এখন প্রশ্ন হলো, সব কোম্পানি কি একই রকম? না, তা তো নয়। এখানেই তো প্রাইভেট আর পাবলিক কোম্পানির পার্থক্যটা আসে, তাই না? ঠিক বলেছেন। বলুন তো, প্রাইভেট কোম্পানি বলতে আমরা কি বুঝি? প্রাইভেট কোম্পানি মানে সাধারণত যেগুলো ছোটখাটো ব্যবসা আমাদের আশেপাশে যা দেখি। যেমন? যেমন ধরুন, পাড়ার মুদি দোকান, সেলুন, ছোট রেস্টুরেন্ট, গ্যারেজ, বইয়ের দোকান। এগুলোর মালিক তো সাধারণত একজন বা কয়েকজনই হন। হ্যাঁ, অথবা একটা পরিবার। ঠিক। মালিকানাটা নিজেদের মধ্যেই থাকে, শেয়ার বাজারে ছাড়া হয় না। মানে আমি চাইলেই ওই দোকানের মালিকানার অংশ কিনতে পারবো না। একদম। অনেক বড় ব্যবসাও কিন্তু প্রাইভেট থাকতে পারে।
ধরুন কোনো বড় হাসপাতাল বা বিশ্ববিদ্যালয়ে অনেক সময় প্রাইভেট মালিকানায় চলে, এদের শেয়ার পাবলিকলি ট্রেড হয় না। আর অন্যদিকে আছে পাবলিক কোম্পানি। হ্যাঁ, পাবলিক কোম্পানি। এরা কি করে? এরা তাদের শেয়ার মানে মালিকানার অংশ স্টক মার্কেটে বিক্রি করে, যে কেউ কিনতে পারে। ঠিক, যেমন ধরুন হিলটন বা ম্যারিয়ট হোটেলের মতো বড় চেন, বা জেনারেল মোটরস, ফোর্ড, এদের শেয়ার স্টক এক্সচেঞ্জে পাওয়া যায়। যে কেউ যার একটা ডিম্যাট অ্যাকাউন্ট আছে সে ব্রোকারের মাধ্যমে কিনতে পারে। হ্যাঁ, সংখ্যায় হয়তো প্রাইভেট কোম্পানি অনেক বেশি, কিন্তু সাইজে মানে আকারে বা কতজন লোক কাজ করে বা অর্থনীতির উপর প্রভাব, এসব দিক থেকে পাবলিক কোম্পানিগুলো সাধারণত অনেক অনেক বড় হয়। দেশের বেশিরভাগ চাকরিও তো বোধহয় এই পাবলিক কোম্পানিগুলোতে। তা তো বটে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, পাবলিক কোম্পানিতে মালিকানা পাওয়াটা কিন্তু খুব গণতান্ত্রিক। গণতান্ত্রিক কিভাবে? মানে এখানে আপনার জাত, ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতীয়তা কিচ্ছু ম্যাটার করে না। ও আচ্ছা। ধরুন ম্যাকডোনাল্ডসের যিনি চেয়ারম্যান, তিনি হয়তো ব্যক্তিগতভাবে আমাকে একদম পছন্দ করেন না, কিন্তু তিনি আমাকে ম্যাকডোনাল্ডসের শেয়ার কেনা থেকে আটকাতে পারবেন না। তা পারবেন না। যার হাতে টাকা থাকলেই হলো, আর মার্কেট যখন খোলা তখন যে কেউ শেয়ার কিনতে পারে, বেচতে পারে। হ্যাঁ, আমেরিকাতেই তো প্রায় 13,000 পাবলিক কোম্পানি আছে, আর নতুন নতুন কোম্পানি আসছে বাজারে, মানে আইপিও নিয়ে। আর এই পাবলিক কোম্পানিগুলো আমরা হয়তো সেভাবে খেয়াল করি না, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের সাথে কি ভীষণভাবে জড়িয়ে আছে। ও হ্যাঁ, এটা ভাবলে অবাক হতে হয়, মানে সকাল থেকে রাত পর্যন্ত। একদম, যা কিছু ব্যবহার করি, যা খাই, যা দেখি, প্রায় সব কিছুতেই কোনো না কোনো পাবলিক কোম্পানির হাত আছে। এড়িয়ে যাওয়া প্রায় অসম্ভব। একটু উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে, তাই না? হ্যাঁ, দেওয়া যাক কয়েকটা উদাহরণ। ধরুন সকালে ঘুম ভাঙল যে অ্যালার্ম ক্লকটায়, সেটা হতে পারে জেনারেল ইলেকট্রিক বা জির। বিছানার চাদর হয়তো ওয়েস্ট পয়েন্ট স্টিভেন্স। বাথরুমে গেলাম, টুথপেস্ট, শ্যাম্পু, এগুলো প্রক্টার অ্যান্ড গ্যাম্বল বা কোলগেট পামোলেভ। শেভিং রেজার, জিলেট, যেটা এখন পিএনজিরই অংশ। ঠিক, নাস্তার টেবিলে সিরিয়াল, জেনারেল মিলস বা কেলগস। জুস, ট্রপিকানা মানে পেপসিকো। কফি, ক্রাফট হেইন্স। যে জামাটা পরছি সেটা হয়তো গ্যাপ বা লিমিটেড ব্র্যান্ডের। জুতো, রিবক বা কেডস, যেগুলো এখন ফুট লকারের মাধ্যমে বিক্রি হয়, মানে ওয়ালওয়ার্থের অংশ। আচ্ছা, কাজের জায়গায় যাচ্ছি যে বাসে বা গাড়িতে, বাসটা হয়তো জেনারেল মোটরসের তৈরি। বাসের স্টিল, বেথেলহেম স্টিল। টায়ার, গুডিয়ার। গ্যাসোলিন, এক্সন বা শেভরন। অফিসে যে বই বা কাগজপত্র দেখছি, ম্যাকগ্রা-হিল বা সাইমন অ্যান্ড শুস্টার। স্কুলের লাঞ্চটা হয়তো রেথিয়নের বানানো রেঞ্জে গরম করা হয়েছে, যারা আবার প্যাট্রিয়ট মিসাইলও বানায়। ভাবা যায়। আর ফাস্ট ফুড, ম্যাকডোনাল্ডস, ওয়েন্ডিজ। বার্গার কিং, যেটা এখন রেস্টুরেন্ট ব্র্যান্ডস ইন্টারন্যাশনালের অংশ। পিৎজা হাট, কেএফসি, টাকো বেল, এরা সব ইয়াম ব্র্যান্ডসের। কোক বা পেপসি তো আছেই। ক্যান্ডি, হার্শি, রিগলিজ, টুটসি রোল। তবে হ্যাঁ, স্নিকার্স বা M&M কিন্তু মর্স পরিবারের প্রাইভেট কোম্পানি, এটা একটা ব্যতিক্রম। ঠিক। ফোন করছি যে নেটওয়ার্কে, AT&T, ভেরাইজন, টি-মোবাইল। ইন্টারনেট, স্প্রিন্ট, MCI। টিভি দেখছি, সেটটা হয়তো সোনি, LG বা স্যামসাংয়ের মতো কোনো জাপানি বা কোরিয়ান পাবলিক কোম্পানির। কেবল টিভি, কমকাস্ট। টিভি নেটওয়ার্ক, CBS, প্যারামাউন্ট গ্লোবাল, NBC, কমকাস্ট, ABC, ডিজনি, CNN, ওয়ার্নার ব্রস, ডিসকভারি। টিভি শোগুলো তো জেপার্ডি, হুইল অফ ফরচুন, এগুলো কিং ওয়ার্ল্ড প্রোডাকশনস। দ্য সিম্পসনস, নিউজ কর্প, নিকেলোডিয়ান, MTV, ভায়াকম বা প্যারামাউন্ট গ্লোবাল। বিজ্ঞাপনগুলো যারা বানাচ্ছে সেই অ্যাড এজেন্সিগুলো, এন্টারপাবলিক গ্রুপ, তালিকাটা শেষ হবার নয়। একদমই তাই। জীবনের প্রতিটা পদে পদে পাবলিক কোম্পানি। বড় মাপের ব্যবসায় প্রাইভেট কোম্পানি খুঁজে পাওয়াটাই বরং কঠিন। যদিও মার্স বা লিভাই স্ট্রস জিন্স এরকম কিছু বড় উদাহরণ আছে যারা প্রাইভেট। আর এই যে এত বড় বড় সব কোম্পানি, এদের মালিক হওয়াটা কিন্তু খুব কঠিন বা বিরাট খরচার ব্যাপার নয়। ঠিক, অনেকের ধারণার চেয়ে অনেক সহজ। ধরুন ডিজনির ম্যাজিক কিংডমে একদিন ঘোরার টিকিটের যা দাম, তার থেকে সামান্য বেশি টাকাতেই হয়তো পুরো ডিজনি কোম্পানির একটা শেয়ার কেনা যায়। হ্যাঁ, ভাবা যায় মিকি মাউসের কোম্পানির মালিক। অথবা ধরুন গোটা 20 বিগ ম্যাক আর ফ্রেঞ্চ ফ্রাইজের যা দাম, সেই টাকা দিয়ে ম্যাকডোনাল্ডসের মালিকানার একটা অংশ কেনা যেতে পারে। এটা ভাবতেও বেশ ভালো লাগে, তাই না? যে দোকানে আমি খাচ্ছি বা কিছু কিনছি, সেটার লাভের একটা অংশ মালিক হিসেবে আমার কাছেও আসছে।
কিন্তু শুধু নিজের লাভের দিকটা তো নয়, এই যে আমরা শেয়ার কিনছি, বিনিয়োগ করছি, এটার একটা বড় অর্থনৈতিক দিকও আছে, তাই না? অবশ্যই আছে, বিশাল দিক। মানে যখন লক্ষ লক্ষ মানুষ একটা কোম্পানিতে টাকা ঢালে, তখন কোম্পানি সেই টাকা দিয়ে কি করে? এই টাকাটা কোম্পানির কাছে মূলধন হিসেবে আসে। তারা এটা ব্যবহার করে ব্যবসা বাড়াতে। কিভাবে বাড়ায়? ধরুন নতুন ফ্যাক্টরি খুলল, বা নতুন টেকনোলজিতে ইনভেস্ট করল, নতুন প্রোডাক্ট তৈরি করল, আচ্ছা। অথবা অন্য কোনো শহরে বা দেশে নতুন শাখা খুলল, মানে ব্যবসার পরিধি বাড়ালো, আরও কর্মী নিয়োগ করল। হুম। তার মানে আমাদের বিনিয়োগ করা টাকাটা কোম্পানির বৃদ্ধিতে সরাসরি সাহায্য করছে। একদম। আর যখন কোম্পানির ব্যবসা বাড়ে, লাভ বাড়ে, তখন কি হয়? তখন শেয়ারের দাম বাড়ে, বিনিয়োগকারী হিসেবে আমার লাভ হয়। ঠিক, শেয়ারের দাম বাড়ে। আবার কোম্পানি লাভ করলে অনেক সময় লাভের একটা অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে ভাগ করে দেয়। এটাকে বলে ডিভিডেন্ড বা লভ্যাংশ। ও আচ্ছা, মানে দুভাবেই লাভ হতে পারে, শেয়ারের দাম বেড়ে গেলে অথবা ডিভিডেন্ড পেলে। হ্যাঁ, এটা একটা চক্রের মতো। বিনিয়োগকারী টাকা দেয়, কোম্পানি বাড়ে, বিনিয়োগকারীর লাভ হয়। আচ্ছা, এই লাভের ব্যাপারটা কি শুধু কোম্পানি আর বিনিয়োগকারীর মধ্যেই শেষ? এর প্রভাব কি সমাজে পড়ে না? অবশ্যই পড়ে। এর একটা বৃহত্তর সামাজিক এবং অর্থনৈতিক প্রভাব আছে। কি রকম? যখন একটা কোম্পানি বাড়ে, তখন তারা কি করে? আরও লোক নিয়োগ করে। হ্যাঁ, কর্মসংস্থান তৈরি হয়। ঠিক, কর্মীদের বেতন বাড়াতে পারে, বোনাস দিতে পারে। তাতে কি হয়? মানুষের হাতে টাকা আসে, কেনার ক্ষমতা বাড়ে, অর্থনীতি আরও চাঙ্গা হয়। এটা একটা ভালো পয়েন্ট। আর লাভজনক কোম্পানি সরকারকে বেশি ট্যাক্স দেয়, কর্পোরেট ট্যাক্স। হ্যাঁ। সেই ট্যাক্সের টাকা দিয়ে সরকার দেশের উন্নয়নে কাজ করে। রাস্তা, ব্রিজ, স্কুল, হাসপাতাল বানায়, নানা রকম জনকল্যাণমূলক কাজ করে। তার মানে আমি যখন একটা শেয়ার কিনছি, আমি শুধু নিজের লাভের কথা ভাবছি না, আমি কলত নকলত দেশের অর্থনীতিতেও একটু হলেও কন্ট্রিবিউট করছি। একদম, আপনি সেই পুরো চেনটার একটা অংশ। বিনিয়োগকারী হিসেবে আপনি প্রথম সংযোগ। আমেরিকাতেই তো প্রায় ৫ কোটি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই শেয়ার বাজারের সাথে যুক্ত। মানে এই ১৩,০০০ পাবলিক কোম্পানির ভালো মন্দের সাথে তারা জড়িত। তাহলে আজকের আলোচনাটা যদি একটু গুছিয়ে বলি, কর্পোরেশন হলো ব্যবসার একটা আইনি কাঠামো। হ্যাঁ, এর সবচেয়ে বড় সুবিধা হল মালিকদের সীমিত দায়বদ্ধতা বা লিমিটেড লায়াবিলিটি, মানে ব্যবসার ঋণের জন্য মালিকদের ব্যক্তিগত সম্পত্তি দায়বদ্ধ থাকে না। ঠিক। আর কোম্পানি দু রকমের হয় মূলত, প্রাইভেট আর পাবলিক। প্রাইভেট কোম্পানির মালিকানা থাকে নির্দিষ্ট কিছু লোকের হাতে, শেয়ার বাজারে লেনদেন হয় না। আর পাবলিক কোম্পানির শেয়ার স্টক মার্কেটে কেনাবেচা হয়, যে কেউ এর মালিক হতে পারে। আর এই পাবলিক কোম্পানিগুলো আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটা ক্ষেত্রেই জড়িয়ে আছে। এদের শেয়ার কেনাটাও তুলনামূলকভাবে সহজ। এবং এই শেয়ার কেনা বা বিনিয়োগ এটা শুধু ব্যক্তিগত লাভের জন্য নয়, এটা দেশের অর্থনীতি, কর্মসংস্থান, সামাজিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। বিনিয়োগকারীরা পুঁজি দেয়, কোম্পানি বাড়ে, চাকরি হয়, সরকার ট্যাক্স পায়, পুরো সমাজ উপকৃত হয়। একদম, এটা আধুনিক অর্থনীতির একটা মূল চালিকা শক্তি। বেশ ভালো একটা ধারণা পাওয়া গেল কোম্পানি আর বিনিয়োগ নিয়ে। কিন্তু ব্যবসার জগৎ তো খুব দ্রুত পাল্টাচ্ছে, তাই না? হ্যাঁ, প্রতিনিয়ত বদলাচ্ছে। প্রতিদিনই তো খবর দেখি, এই কোম্পানি ওকে কিনে নিল, বা দুটো কোম্পানি জুড়ে গেল। ঠিক, মার্জার্স অ্যান্ড অ্যাকুইজিশনস বা M&A যেটাকে বলে। যেমন আলোচনায় এলো ডিজনি এবিসিকে কিনল, বা ভায়াকম প্যারামাউন্টকে। হ্যাঁ। তো এখান থেকে একটা প্রশ্ন রেখে যাই ভাবনার জন্য। যখন এরকম হয়, মানে একটা কোম্পানি আরেকটাকে কিনে নেয়, বা দুটো কোম্পানি মিশে যায়, তখন এর আসল প্রভাবটা কি হয়? মানে যারা শেয়ার হোল্ডার তাদের উপর কি প্রভাব পড়ে, যারা কর্মী তাদের চাকরির কি হয়, আচ্ছা। বাজারে প্রতিযোগিতার উপর কি প্রভাব পড়ে, এমনকি আমাদের মতো সাধারণ ক্রেতাদের উপর এর কোনো প্রভাব আছে কি? ইন্টারেস্টিং প্রশ্ন। এই যে একত্রীকরণ, এটা কি সবসময় সবার জন্য ভালো, নাকি এর মধ্যে অন্য কোনো জটিলতাও থাকতে পারে? এটা নিয়ে ভাবা যেতে পারে কিন্তু। আজকের আলোচনায় স্বাগতম। আজ আমরা একটু ডুব দেব পুঁজিবাদের ইতিহাসে, মানে দেখব কিভাবে আজকের এই বিনিয়োগের ধারণাটা ধীরে ধীরে গড়ে উঠল। একেবারে গোড়া থেকে শুরু করা যাক। হ্যাঁ, মানে এমন একটা সময় থেকে যখন টাকা বা বাজারের কনসেপ্ট আজকের মতো ছিলই না। সেখান থেকে কিভাবে কোম্পানি আর শেয়ার বাজারের জন্ম হল, সেই গল্পটাই শুনব।
বেশ ইন্টারেস্টিং জার্নি কিন্তু। আমাদের হাতে একটা বইয়ের অংশবিশেষ আছে যা এই লম্বা আর বেশ আকর্ষণীয় ইতিহাসটা তুলে ধরেছে। হ্যাঁ, ওই বইটা ভিত্তি করেই এগোনো যাক। আমাদের উদ্দেশ্য হলো টাকা কামানো, বিনিয়োগ করা বা একটা বড় কোম্পানি চালানোর ধারণাগুলো সময়ের সাথে কিভাবে বদলালো সেটা বোঝা। আর এর পেছনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা বা মানুষজনের কথাও জানা দরকার। একদম। চলুন শুরু করা যাক একেবারে সেই সময় থেকে যখন জীবনযাত্রা আজকের চেয়ে একদম অন্যরকম ছিল। যখন টাকা পয়সার ব্যবহারই খুব কম ছিল। আচ্ছা, পুঁজিবাদ বলতে সহজ ভাষায় আমরা কি বুঝি? যখন মানুষ কোনো জিনিস বা সেবা টাকার বিনিময়ে কেনাবেচা করে, তাই তো? মোটামুটি তাই, উৎপাদনের উপকরণগুলো ব্যক্তিগত মালিকানায় থাকে আর বাজার অর্থনীতিতে মুনাফার জন্য ব্যবহৃত হয়। কিন্তু মজার ব্যাপার হলো বেশিরভাগ মানব ইতিহাসে এই ধারণাটাই খুব একটা পরিচিত ছিল না, কারণ বহু মানুষ টাকাই ব্যবহার করত না। ঠিক, দিনের পর দিন, এমনকি বছরের পর বছর কেটে যেত, কিন্তু সাধারণ মানুষ হয়তো কিছুই কিনত না, ভাবা যায়। তখন বেশিরভাগ মানুষ ছিল হয়তো ভূমিদাস বা দাস। হ্যাঁ, বা নিছক চাকর হিসেবে কাজ করত। জমির মালিক ছিলেন অভিজাতরা, লর্ডসরা, আর সেই জমিতে যা ফলত বা যারা কাজ করত তাদেরও মালিক ছিলেন ওনারাই। কাজের বিনিময়ে হয়তো একটা ছোট্ট থাকার জায়গা আর সামান্য খাবার জুটত, কিন্তু বেতন বলে কিছু ছিল না। একদম। বাজার বলতে হয়তো কালেভদ্রে কিছু ভ্রাম্যমাণ বিক্রেতা আসত, কিন্তু সেটা আজকের মতো দৈনন্দিন জীবনের অংশ ছিল না মোটেও। আর সমাজের ওপরের দিকের মানুষ, ধরুন রাজা রানী বা জমিদাররা, তারা জমি বা সম্পত্তি পরিবারের মধ্যেই রাখতেন, বিক্রি করার কথা ভাবতেনই না। লাভ করার জন্য ব্যবসা করা বা টাকা ধার দিয়ে সুদ নেওয়া, এগুলো তো অনেক সমাজে ভালো চোখে দেখা হতো না। ঠিক, বিশেষ করে খ্রিস্টান বা ইহুদিদের মধ্যে এটাকে অনৈতিক মনে করা হতো। এমনকি ব্যাংকারদেরও তেমন সম্মান ছিল না। জীবনে উন্নতি করা বা নিজের অবস্থা বদলানোর সুযোগটাই খুব সীমিত ছিল। হ্যাঁ, বলতে গেলে প্রায় ছিলই না। কিন্তু ধরুন ১৭০০ শতকের শেষের দিকে পরিস্থিতি একটু একটু করে বদলাতে শুরু করল। কিভাবে? আন্তর্জাতিক বাণিজ্য বাড়ল, বন্দর শহরগুলোতে বড় বড় বাজার বসতে শুরু করল। এর ফলে এক নতুন শ্রেণী উঠে এলো, বণিক শ্রেণী। দোকানদার, জাহাজ মালিক, ব্যবসায়ী, এরা। হ্যাঁ, আর দেখা গেল টাকা পয়সার দিক থেকে এরা অনেক সময় পুরনো অভিজাতদেরও ছাড়িয়ে যাচ্ছে। ব্যাংকাররাও তখন আরও প্রকাশ্যে কাজ করতে শুরু করল, অর্থনীতিতে তাদের ভূমিকাও বাড়তে থাকল। এবার একটু আমেরিকার দিকে তাকাই। আমেরিকার সাফল্যের পেছনে অনেক কারণ বলা হয়। অনুকূল জলবায়ু, উর্বর মাটি, রাজনৈতিক ব্যবস্থা, অনেক কিছু। কিন্তু একটা জরুরি দিক হল এর শুরুর দিকের অর্থায়ন। টাকাটা এলো কোথা থেকে? মূলত ইংরেজ, ডাচ এবং ফরাসি বিনিয়োগকারীদের কাছ থেকে। তাদের টাকা ছাড়া এ নতুন উপনিবেশ গড়া প্রায় অসম্ভব ছিল। সেই সময় কোনো বড় ব্যবসা বা উদ্যোগ শুরু করতে হলে তো বিশেষ অনুমতি লাগত। হ্যাঁ, রাজা বা রানীর কাছ থেকে একটা সনদ বা চার্টার লাগত, চার্টার অফ ইনকর্পোরেশন যাকে বলে। এটাই ছিল আজকের কর্পোরেশনের আদি রূপ। শুধু বণিক গোষ্ঠী নয়, ধর্মীয় গোষ্ঠীগুলোও পেত। হ্যাঁ, যেমন কুয়েকাররা বা জেমসটাউনের প্রতিষ্ঠাতারা। আচ্ছা, পৃথিবীর প্রথম জনপ্রিয় স্টক বা শেয়ার কোনটা ছিল সে বিষয়ে কোনো ধারণা আছে? সেটা ছিল ডাচ ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ১৬০২ সালে তৈরি। ১৬০২, বেশ পুরনো তো। হ্যাঁ, আমস্টারডামের একটা সেতুর ওপর এর শেয়ার কেনা বেচা হতো। সেটাই ছিল বিশ্বের প্রথম জনপ্রিয় স্টক এক্সচেঞ্জগুলোর একটা। সেতুর ওপর, ইন্টারেস্টিং। মাঝে বাইয়ে নাকি এত ভিড় হতো যে পুলিশ ডাকতে হতো। এই কোম্পানি কিন্তু হেনরি হাডসনের সেই বিখ্যাত সমুদ্রযাত্রার খরচ জুগিয়েছিল। ও আচ্ছা, আর ডাচ ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি? তারা ম্যানহ্যাটনে প্রথম ইউরোপীয় বসতি গড়ে তোলে, আর তাদের এজেন্ট পিটার মিনুইট মাত্র $২৪ মূল্যের কিছু জিনিসপত্রের বিনিময়ে পুরো ম্যানহ্যাটন দ্বীপটি কিনে নেন। মাত্র $২৪? যদিও বিনিয়োগকারীরা শেষ পর্যন্ত খুব একটা লাভ করতে পারেনি, কারণ কোম্পানিটা টেকেনি, তাই না? না, টেকেনি। ইংরেজরাও কিন্তু পিছিয়ে ছিল না। যেমন ভার্জিনিয়া কোম্পানি অফ লন্ডন? ঠিক, তারা জেমসটাউনে প্রথম বসতি স্থাপনের খরচ দিয়েছিল। কিন্তু শুরুতে একটা সমস্যা ছিল। কি সমস্যা? যারা জেমসটাউনে হাড় ভাঙা খাটুনি খাটছিল তারা জমির মালিক ছিল না, মালিক ছিল লন্ডনের শেয়ার হোল্ডাররা। এতে কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। স্বাভাবিক, নিজের শ্রমের ফল নিজে ভোগ করতে না পারলে তো রাগ হবেই। প্রায় ৭ বছর পরে সমাধান করা হলো। বসতি স্থাপনকারীদের ব্যক্তিগত মালিকানায় জমির অধিকার দেয়া হলো। এখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া গেল, তাই না?
একদম। যখন মানুষ জানে যে তার কাজের ফল সে নিজে পাবে, মানে ব্যক্তিগত মালিকানা বা ইনসেন্টিভ থাকে, তখন সে অনেক বেশি পরিশ্রম করে এবং উদ্যোগী হয়। এটা মানুষকে সুখীও করে। এবার পিলগ্রিমদের গল্পে আসি। আমরা তো সাধারণত ধর্মীয় স্বাধীনতার দিকটাই শুনি। হুম। কিন্তু তাদের আমেরিকা আসার পেছনেও একটা দারুণ ফাইন্যান্সিংয়ের গল্প আছে। টাকা পাবে কোথায়? সেটাই, কে দিল টাকা? এগিয়ে এলেন লন্ডনের এক ধনী হার্ডওয়্যার ব্যবসায়ী টমাস ওয়েস্টন ও তার সঙ্গীরা। তারা নিজেদের বলতেন দি অ্যাডভেঞ্চারার্স। বাহ, বেশ নাম। তারা পিলগ্রিমদের যাত্রার খরচ দিতে রাজি হলেন, কিন্তু একটা শর্তে। কি শর্ত? পিলগ্রিমদের ৭ বছর ধরে উপনিবেশে কাজ করে লাভ তুলে দিতে হবে, তারপর সেই লাভের ভাগাভাগি হবে। চুক্তি অনুযায়ী সপ্তাহে ৬ দিন খাটতে হবে। ৬ দিন? কিন্তু এই শর্ত নিয়ে তো ঝামেলা হয়েছিল। হ্যাঁ, পিলগ্রিমসরা এতে খুশি ছিল না। তারা চুক্তি সই না করেই যাত্রা শুরু করে। তাদের একটা জাহাজ আবার ফুটো হয়ে যায়, ফলে সবাই মিলে ছোট মেফ্লাওয়ার জাহাজে গাদাবাদি করে যাত্রা করে। তার ভুল করে প্লেমথ রককে পৌঁছায়। ঠিক, সেখানে পৌঁছে নতুন করে আরেক বিনিয়োগকারী গোষ্ঠীর সাথে চুক্তি হয়। কিন্তু প্লিমাথ কলোনি কিছুতেই লাভজনক হচ্ছিল না। বিনিয়োগকারীরা হতাশ হয়ে পড়েন। তারপর শেষে ১৬২৭ সালে তারা মাত্র ১৮০০ পাউন্ডে পুরো কলোনিটাই পিলগ্রিমদের কাছে বিক্রি করে দেয়। সত্যি? মাত্র ১৮০০ পাউন্ডে? হ্যাঁ, পিলগ্রিমরা এই টাকাটা কিস্তিতে শোধ করেছিল। ঘটনাটাকে আমেরিকার প্রথম লেভারেজ বাই আউট বা কর্মী দ্বারা কোম্পানি কিনে নেওয়ার উদাহরণ বলা যেতে পারে। দারুণ ব্যাপার তো। আচ্ছা, পিলগ্রিমরা শুরুতে নাকি সাম্যবাদী জীবনযাপন শুরু করেছিল? হ্যাঁ, সব সম্পদ ভাগাভাগি, কোনো ব্যক্তিগত মালিকানা ছিল না। কিন্তু গভর্নর উইলিয়াম ব্র্যাডফোর্ড দেখলেন এভাবে কাজ হচ্ছে না। ব্যক্তিগত লাভের আশা না থাকায় কেউ তেমন খাটছে না। তাহলে কি করলেন? তখন তারা ব্যক্তিগত মালিকানার নিয়ম চালু করল এবং লাভের উপর কর দেওয়ার ব্যবস্থা করল, অনেকটা আজকে সিস্টেমের মতোই। তাতে কাজ হলো। কিন্তু আর্থিক সমস্যা চলতেই থাকল। হ্যাঁ, ঋণ শোধ হতে হতে ১৬৪২ সাল গড়িয়ে গেল। বিনিয়োগকারীদের জন্য এটা একেবারেই লাভজনক ছিল না। মানে প্রথম দিকের বিনিয়োগগুলো খুবই ঝুঁকিপূর্ণ ছিল। বোঝাই যাচ্ছে। আচ্ছা, এই যে শেয়ার বাজার বা বিনিয়োগের কথা বলছি, এর ইতিহাসে তো উত্থান পতন লেগেই ছিল। আরে সবসময় পুঁজিবাদের ইতিহাসে একটা জিনিস বারবার দেখা যায়, যখনই কোনো নতুন সুযোগ নিয়ে খুব বেশি আশার আলো তৈরি হয়, তখনই লোকজন হুজুগে মেতে ওঠে, শুরু হয় ফটকাবাজি। মানে বাবল তৈরি হয়। একদম। শেয়ার বা সম্পত্তির দাম হুহু করে বাড়তে থাকে, যা বাস্তবতার সাথে মেলে না। একেই বলে বাবল বা বুদবুদ। আর সব বুদবুদের মতোই এটাও একদিন ফেটে যায়। এরকম বিখ্যাত কোনো বাবলের উদাহরণ দেবেন? অবশ্যই। ফ্রান্সে ঘটেছিল ১৭০০ শতকের প্রথম দিকে। মিসিসিপি কোম্পানি, জন ল নামে এক ক্যারিজম্যাটিক স্কটিশ অর্থনীতিবিদ ও জুয়ারি এর পেছনে ছিলেন। কি করেছিলেন তিনি? তিনি লুইজিয়ানায় সোনা রূপার বিশাল ভাণ্ডারের গল্প ছড়িয়ে শেয়ার বিক্রি শুরু করেন। প্যারিসের মানুষ তথ্যের ধার না ধরে কেবল বড় লোক হওয়ার স্বপ্নে বিভোর হয়ে শেয়ার কিনতে ঝাঁপিয়ে পড়ে। শেয়ারের দাম আকাশ ছুঁয়ে ফেলে। তারপর? ফেটে গেল। যখন বোঝা গেল লুইজিয়ানায় তেমন কিছুই নেই, সবটাই ফাঁপা আওয়াজ, তখন ধস নামল। রাতারাতি বহু মানুষ পথের ভিখারি হয়ে গেল। ফ্রান্সের অর্থনীতিতে বড়সড় ধাক্কা লাগল। জন লয়ের কি হলো? তাকে দেশ ছেড়ে পালাতে হলো। কদিন আগেও ছিলেন জাতীয় বীর। একই সময় ইংল্যান্ডেও নাকি এরকম কিছু হয়েছিল? সাউথ সি কোম্পানি? হ্যাঁ, প্রায় একই ঘটনা। সাউথ সি কোম্পানি ব্রিটিশ সরকারের বিপুল ঋণ পরিশোধের বিনিময়ে দক্ষিণ আমেরিকার দেশগুলোর সাথে বাণিজ্যের একচেটিয়া অধিকার চেয়েছিল। ১৭২০ সালে? হ্যাঁ, তারা নতুন শেয়ার ছাড়ার ঘোষণা দিলে লন্ডনেও একই রকম হুড়োহুড়ি পড়ে যায়। শেয়ারের দাম পাগলের মতো বাড়তে থাকে। এই সাফল্য দেখে নিশ্চয়ই আরও অনেক কোম্পানি গজিয়ে উঠেছিল। শুয়ে শুয়ে কেউ টাকা তোলে চিরস্থায়ী গতির যন্ত্র বানানোর জন্য, কেউ লবণ চাষের জন্য, কেউ আখরোট গাছ আমদানির জন্য। একটা কোম্পানি তো নাকি বলতেই রাজি ছিল না তারা টাকা দিয়ে কি করবে। কি কাণ্ড! শেষ পর্যন্তই বুদবুদ ফেটে যায়। বহু লোক সর্বশান্ত হয়। এমনকি বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনও নাকি এই ঘটনায় প্রচুর টাকা হারিয়েছিলেন। আইজ্যাক নিউটনও? হ্যাঁ, তিনি দুঃখে বলেছিলেন, আমি গ্রহ নক্ষত্রের গতিবিধি গণনা করতে পারি, কিন্তু মানুষের পাগলামি নয়। এতটাই প্রভাব ফেলেছিল এই ঘটনা যে ব্রিটিশ পার্লামেন্ট বহু বছর স্টক লেনদেন নিষিদ্ধ করে দিয়েছিল। তাহলে দেখা যাচ্ছে শুরু থেকেই বিনিয়োগের পথটা বেশ উত্থান পতনে ভরা ছিল।
এদিকে আমেরিকায় উপনিবেশের বাসিন্দারা ধীরে ধীরে নিজেদের পায়ে দাঁড়াচ্ছিল। হ্যাঁ, তারা ইউরোপীয়দের তুলনায় কর্পোরেশন বা কোম্পানি তৈরির ধারণাটা অনেক সহজে গ্রহণ করেছিল। আর কিছু আদি আমেরিকান কোম্পানি কিন্তু আজও টিকে আছে। ঠিক, যেমন জে.ই. রোডস অ্যান্ড সানস ১৭০২ সাল থেকে ব্যবসা করছে। ঘোড়ার গাড়ির চাবুক দিয়ে শুরু করে এখন কনভেয়ার বেল্ট বানায়। বা আর ধরুন ডি ল্যান্ড্রেথ সিড ১৭৮৪ সাল থেকে সবজির বীজ বিক্রি করছে। এদের টিকে থাকার রহস্য কি? হয় সময়ের সাথে নিজেদের বদলে ফেলা, অথবা এমন কিছু তৈরি করা যার চাহিদা সবসময় থাকে। আমেরিকান বিপ্লবের পর সে দেশে প্রথম পাবলিক কোম্পানিগুলো ছিল মূলত ব্যাংক, তাই না? হ্যাঁ, ব্যাংক অফ নর্থ আমেরিকা, ব্যাংক অফ নিউ ইয়র্ক, এটা এনওয়াইএসসিতে লেনদেন হওয়া প্রথম স্টক ছিল, ব্যাংক অফ বস্টন ইত্যাদি। কিন্তু এখানেও তো শুরুতেই হোঁচট খেতে হলো ১৭৯২ সালের ধস। হ্যাঁ, সেই একই কারণ। বিনিয়োগকারীরা ব্যাংকগুলোর শেয়ারের জন্য বড্ড বেশি দাম দিয়ে ফেলেছিল। আবার কিছুদিনের জন্য স্টক লেনদেন বন্ধ হলো। শিক্ষাটা স্পষ্ট, ঝুঁকি ছাড়া লাভ নেই, আর যে কোনো কোম্পানি ব্যর্থ হতে পারে। অবশ্য কিছু উদ্যোগ সফলও হয়েছিল, যেমন পরিকাঠামো তৈরিতে। ঠিক, ম্যাসাচুসেটসের চার্লস রিভার ব্রিজ বা পেনসিলভেনিয়া ল্যাঙ্কাস্টার টার্নপাইক, এগুলো স্টক বিক্রি করে তৈরি হয়েছিল এবং টোল থেকে আয় করে বিনিয়োগকারীদের লাভ দেওয়া হতো। যদিও মানুষ টোল দিতে খুব একটা ভালোবাসত না, তা যা বলেছেন। আচ্ছা, আমেরিকার অর্থনৈতিক ব্যবস্থা তৈরিতে আলেকজান্ডার হ্যামিল্টনের অবদান তো বিশাল। হ্যাঁ, উনি বুঝেছিলেন দেশের উন্নতির জন্য শক্তিশালী ব্যাংক ব্যবস্থা অপরিহার্য। যদিও টমাস জেফারসনের মতো অনেকেই ব্যাংক আর কাগজের টাকার ঘোর বিরোধী ছিলেন। জেফারসন চাইতেন আমেরিকা কৃষিপ্রধান থাকুক। মজার ব্যাপার হলো, জেফারসন নিজে কিন্তু ব্যক্তিগত অর্থব্যবস্থায় তেমন পটু ছিলেন না, প্রায় দেউলিয়া অবস্থায় মারা যান। হ্যাঁ, সেটাই। আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক তৈরির চেষ্টাও হয়েছিল, কিন্তু রাজনৈতিক বাধার মুখে পড়ে। এরপর শুরু হয় রাজ্য ব্যাংকগুলোর যুগ। হাজার হাজার ছোট ব্যাংক গজিয়ে ওঠে, প্রত্যেকে নিজের নোট ছাপায়। ভাবা যায় অবস্থাটা। এক রাজ্যের টাকা আরেক রাজ্যে চলে না, বা চললেও তার দাম কত তা নিয়ে বিভ্রান্তি। অনেক ব্যাংকই দুর্বল ব্যবস্থাপনার কারণে দ্রুত ফেল করে যেত। আর তখন তো আবার আমানত বীমাও ছিল না, মানে ব্যাংক ফেল করলে মানুষের সব টাকা জলে যেত। সাংঘাতিক ঝুঁকি। এত ঝুঁকি সত্ত্বেও মানুষ কিন্তু ব্যাংকের টাকা রাখছিল, আর ব্যাংকগুলো সেই টাকাই ধার দিচ্ছিল রাস্তা, খাল, রেলপথ বানানোর জন্য। অর্থাৎ সাধারণ মানুষের সঞ্চয় আর ঝুঁকি নেওয়ার মানসিকতাই কিন্তু আমেরিকার অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি গড়ে দিয়েছিল। একদম। আর এই সময়েই অর্থনীতি নিয়ে এক যুগান্তকারী চিন্তা পেশ করেন অ্যাডাম স্মিথ। ১৭৭৬ সালে প্রকাশিত হয় তার বিখ্যাত বই দ্য ওয়েলথ অফ নেশনস। ওনার মূল বক্তব্য কী ছিল? উনি বললেন, অর্থনীতিতে সরকারের হস্তক্ষেপ যত কম থাকবে তত ভালো। উনি অদৃশ্য হাত বা ইনভিজিবল হ্যান্ডের ধারণা দিলেন। মানে প্রত্যেকে যদি নিজের স্বার্থ দেখে নিজের লাভের জন্য কাজ করে, তাহলে আপনি বাজারের চাহিদা আর যোগানের ভারসাম্য তৈরি হয়, এবং আখেরে সমাজেরই মঙ্গল হয়। প্রতিযোগিতা ভালো। হ্যাঁ, প্রতিযোগিতা থাকলে পণ্যের মান বাড়ে, দাম কমে। উন্নতি করার ইচ্ছাটা খারাপ কিছু নয়, এটাই সমাজকে এগিয়ে নিয়ে যায়। আচ্ছা, সেই সময়কার ধনী ব্যক্তিদের কথায় আসি। ঔপনিবেশিক আমেরিকায় কি কোনো মিলিয়নেয়ার ছিল? সেভাবে নথিভুক্ত কেউ ছিল না। বিপ্লবের পর রবার্ট মরেস নামে একজন বেশ ধনী হয়েছিলেন, জাহাজ ব্যবসা আর যুদ্ধের সরঞ্জাম সরবরাহ করে। কিন্তু তিনিও তো দেউলিয়া হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, অতিরিক্ত ঝুঁকি নিয়ে ফটকাবাজি করতে গিয়ে। ঋণ শোধ করতে না পারায় জেলেও যান। তার চেষ্টাতেই পরে ঋণ খেলাপিদের জেলে পাঠানোর নিয়মটা বদলায়। ১৮১৫ সালের দিকে কারা ছিলেন সবচেয়ে ধনী? স্টিফেন জিরার্ড এবং জন জেকব অ্যাস্টর। জিরার্ড তার বেশিরভাগ সম্পত্তি অনাথ শিশুদের জন্য একটা কলেজ বানাতে দান করে যান। আর অ্যাস্টর? অ্যাস্টর তার বিশাল সম্পত্তির প্রায় পুরোটাই পরিবারকে দিয়ে যান, সামান্য কিছু দেন দাতব্যে। এটা নিয়ে তখন খুব সমালোচনা হয়েছিল। নিজের পরিবারের জন্য রাখা ভালো নাকি সমাজের জন্য দান করা, এই বিতর্কটা আজও চলে। ঠিক। আচ্ছা, ১৮০০ সাল নাগাদ আমেরিকায় প্রায় ৩০০ কর্পোরেশন তৈরি হলেও শেয়ারে বিনিয়োগ তখনও তেমন জনপ্রিয় হয়নি। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে লেনদেন হতো খুবই কম। ১৮৩০ সালের একদিনে নাকি মাত্র ৩১টা শেয়ার হাতবদল হয়েছিল। আজকের দিনের তুলনায় অবিশ্বাস্য। ধীরে ধীরে পরিস্থিতি বদলালো, বিশেষ করে রেলপথ কোম্পানিগুলোর শেয়ার খুব জনপ্রিয় হল। মানুষজন রেল লাইন আর তার আশেপাশের জমিতে প্রচুর বিনিয়োগ করতে শুরু করল। ব্যাংকগুলো ধার দিতে লাগল। ফলাফল আবার একটা বাবল, এবং ১৮৩৭ সালে ভয়াবহ ধস বা প্যানিক। হ্যাঁ,
স্টক, জমির দাম পড়ে গেল, ব্যাংক ফেল করল, অর্থনীতি থমকে গেল। এরপর 1853-1857 সালেও একই ঘটনা ঘটল। তখনও বেশিরভাগ আমেরিকান শেয়ার কিনত না। না, অর্ধেক শেয়ারের মালিক ছিল বিদেশিরা, বিশেষ করে ব্রিটিশরা। তাই লোকসানটা মূলত তারাই বহন করেছিল। আমেরিকার বিশাল দেশ আর কম জনসংখ্যা একটা জিনিসের জন্ম দিয়েছিল, যন্ত্রের প্রতি নির্ভরতা, তাই না? একদম। কাজ করার লোক কম, তাই যন্ত্র বানাও। আর পুঁজিবাদ সেই যন্ত্র বানানোর টাকা জুগিয়েছে। স্টিমবোট, ফসল কাটার রিপার, কটন জেন, কোল্টের রিভলভার, কত কি। বিশেষ করে কৃষিতে যন্ত্রের ব্যবহার বিপ্লব এনেছিল। রিপার, থ্রিশার, স্কিলের লাঙল আসায় চাষবাস অনেক সহজ হল, উৎপাদন বাড়ল। ডিয়ার, ইন্টারন্যাশনাল হারভেস্টারের মতো কোম্পানিগুলো এভাবেই বড় হলো। রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার করে আমেরিকার খামারগুলো পৃথিবীর সেরা হয়ে উঠল। শিল্পায়নের আগে জীবন কিন্তু বেশ কঠিন ছিল। খাবার বলতে ঘুরে ফিরে সেই রুটি, আলু, টাটকা ফল, মাছ সহজে মিলত না। ফ্রিজ ছিল না, ক্যানবন্দি খাবারও সহজলভ্য ছিল না। ঘরের জিনিসপত্র বেশিরভাগই হাতে বানানো হতো। আমেরিকার গৃহযুদ্ধের পর অর্থনীতি আরও দ্রুত এগোতে লাগল। রেলপথ ছড়িয়ে পড়ল সারা দেশে, শহর বড় হতে থাকল। দোকানে তৈরি পোশাক, সাবান, মোমবাতি মিলতে শুরু করল। এই সময়ে টমাস এডিসনের টিকার টেপ মেশিন স্টক মার্কেটের লেনদেনের খবর দ্রুত ছড়িয়ে দিতে সাহায্য করল। লক্ষ লক্ষ অভিবাসী কাজের খোঁজে আমেরিকায় আসতে লাগল। কারখানার পরিবেশ হয়তো খুব ভালো ছিল না, কিন্তু নিজের দেশে যে সুযোগ তারা পেত না, সেই উন্নতির আশাটা এখানে ছিল। তাদের জমানো টাকাও দেশের শিল্পায়নে কাজে লাগছিল। হ্যাঁ, একটা জাতীয় মুদ্রা আর ফেডারেল ব্যাংকিং ব্যবস্থাও চালু হলো। একের পর এক নতুন আবিষ্কার, টেলিগ্রাফ, টেলিফোন, অটোমোবাইল, রাবারের টায়ার। সিগারেট তৈরির মেশিন, উন্নত ময়দা কল, ক্যানবন্দি স্যুপ, আইভরি সাবান। যন্ত্র একদিকে যেমন কাজ কমিয়েছে, অন্যদিকে নতুন কাজ তৈরি করেছে, আর জিনিসের দাম কমিয়েছে। বিংশ শতকের শুরুতে আমরা আজকের দিনের অনেক পরিচিত ব্র্যান্ডের জন্ম হতে দেখি। নাবিস্কো। হ্যাঁ, অনেকগুলো ছোট বেকারি কিনে নিয়ে তৈরি করল ফিগ নিউটন, অরিও, রিডস ক্র্যাকারের মতো বিস্কিট। হেইনস অ্যালো কেচাপ নিয়ে ক্যালগস আনলো কর্নফ্লেক্স, হার্শি আনলো চকলেট বার। স্মাকার্স আনলো জ্যাম। বিজ্ঞাপনও জনপ্রিয় হতে শুরু করল। শুধু তাই নয়, কেনাকাটার ধরনেও পরিবর্তন এলো। A&P প্রথম জাতীয় গ্রসারি চেন তৈরি করল। আর মন্টগোমারি ওয়ার্ড বা সিয়ার্স রোব্যাক ক্যাটালগ ছাপিয়ে ডাকযোগে প্রত্যন্ত গ্রামেও পণ্য পৌঁছে দিতে শুরু করল। মানুষ ক্যাটালগ দেখে অর্ডার দিত, মাল বাড়ি চলে আসত। দারুণ সিস্টেম তো। আচ্ছা, এই দ্রুত শিল্পায়নের যুগে কিছু মানুষ অবিশ্বাস্য ধনী হয়ে উঠলেন। এদেরকেই রবার্ট ব্যারন বলা হতো। হ্যাঁ, ঐতিহাসিক ম্যাথিউ জোসেফসন ব্যঙ্গ করে এই নামটা দিয়েছিলেন। জে গোল্ড, অ্যান্ড্রু কার্নেগি, কর্নেলিয়াস ভ্যান্ডারবেল্ট, জেপি মর্গান, জন ডি রকফেলার, এরাই ছিলেন সেই সব শিল্পপতি। এদের বেশিরভাগই ধনী হয়েছিলেন রেলপথ বানিয়ে বা স্টক মার্কেটে কারসাজি করে। মূলত তাই। এদের ব্যবসায়িক নীতি নিয়ে অনেক প্রশ্ন ছিল। আইন ভাঙা বা নিজেদের সুবিধামতো ব্যবহার করাটা ছিল সাধারণ ব্যাপার। ভ্যান্ডারবেল্টের ছেলের সেই বিখ্যাত উক্তি, দ্য পাবলিক বি ড্যামড, জনসাধারণ গোল্লায় যাক, তাদের মনোভাব বুঝিয়ে দেয়। বারবার অর্থনৈতিক সংকটও আসছিল। 1873, 1893, 1903, যা সাধারণ মানুষকে বিপদে ফেলছিল। ঠিক। কিন্তু মজার ব্যাপার হলো, এত সমালোচনা সত্ত্বেও এদের তৈরি করা অনেক কোম্পানি কিন্তু আজও টিকে আছে এবং সফল। যেমন হার্শিজ, কোয়েকার ওটস, AT&T, ডুপন্ট, US স্টিল বা স্ট্যান্ডার্ড অয়েলের উত্তরসূরি এক্সন মোবিল, শেভরন। তবে একটা বড় সমস্যা তৈরি হচ্ছিল। কি সেটা? প্রতিযোগিতা কমে গিয়ে কয়েকটি বিশাল কোম্পানি বা মনোপলি তৈরি হচ্ছিল। মানে একটা শিল্পে হয়তো একটাই কোম্পানি বা হাতে গোনা কয়েকটি কোম্পানি সব নিয়ন্ত্রণ করছে। তারা ইচ্ছে মতো দাম বাড়াচ্ছে, নতুন কাউকে ঢুকতে দিচ্ছে না। একদম। অ্যাডাম স্মিথ কিন্তু বলেছিলেন, অর্থনীতির জন্য প্রতিযোগিতা খুব জরুরি, মনোপলি এর উল্টো। কোম্পানিগুলো প্রতিযোগিতা এড়াতে প্রথমে নিজেদের মধ্যে বোঝাপড়া বা পুল তৈরি করত। সেটা বেআইনি হওয়ার পর রকফেলারের আইনজীবী এক নতুন বুদ্ধি বের করলেন, ট্রাস্ট। এটা ছিল আইনকে ফাঁকি দিয়ে অনেকগুলো কোম্পানিকে এক ছাতার তলায় আনার একটা জটিল ব্যবস্থা। রকফেলার স্ট্যান্ডার্ড অয়েল ট্রাস্ট তৈরি করে তেল শিল্পে প্রায় একচেটিয়া দখল নিলেন। তাকে দেখে চিনি, তামাক, বিস্কুট, নেবিস্কো শিল্পেও ট্রাস্ট তৈরি হলো। অনেক কোম্পানি আবার একে অপরের সাথে মিশে গিয়ে বিশাল কনগ্লোমারেট তৈরি করল।
রেলপথগুলো কয়েকটি বড় গ্রুপের হাতে চলে গেল। এর ফলে জিনিসের দাম বাড়ল, ছোট ব্যবসায়ীরা উঠে গেল, শ্রমিকদের দর কষাকষির ক্ষমতা কমে গেল। মানুষ এর বিরুদ্ধে সোচ্চার হল। সংবাদপত্র, আদালত, এমনকি প্রেসিডেন্ট থিওডর রুজভেল্টের মতো নেতারাও এর বিরুদ্ধে দাঁড়ালেন। রুজভেল্টকে বলা হতো ট্রাস্ট বাস্টার। তারপর আইন পাশ হলো। হ্যাঁ, শেরম্যান অ্যান্টি ট্রাস্ট অ্যাক্ট, ক্লেটন অ্যাক্ট। সরকার এবং সুপ্রিম কোর্ট সক্রিয়ভাবে বড় বড় ট্রাস্টগুলোকে ভেঙে দিল, যেমন স্ট্যান্ডার্ড অয়েল, অ্যালকোয়া, AT&T। প্রতিযোগিতা ফিরিয়ে আনা হলো। আজও সরকার বড় কোম্পানিগুলোর একীভূত হওয়ার উপর নজর রাখে, যাতে আবার মনোপলি তৈরি না হয়। ঠিক। আচ্ছা, পুরো শেয়ার বাজারের অবস্থা ভালো না খারাপ সেটা বোঝার জন্য একটা উপায় দরকার ছিল। তখনই কি ডাও জোন্স অ্যাভারেজ এলো? হ্যাঁ, 1884 সালে চার্লস ডাও নামে একজন সাংবাদিক প্রথম এই কাজটা করেন। তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ কোম্পানির শেয়ারের গড় দাম নিয়ে একটা সূচক তৈরি করেন। পরে তিনি শিল্প খাতের জন্য আলাদা ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ চালু করেন, যেটা আজও খুব পরিচিত। মজার ব্যাপার হলো, প্রথম ডাও ইন্ডাস্ট্রিয়ালস সূচকে থাকা বেশিরভাগ কোম্পানি আজ নেই, শুধু জেনারেল ইলেকট্রিক টিকে আছে। এটা দেখায় যে ব্যবসায় শীর্ষে থাকাটা কত কঠিন। একদম। আজকের ডাও সূচকে আছে ম্যাকডোনাল্ডস, কোকা-কোলা, ডিজনির মতো কোম্পানি, যা অর্থনীতির পরিবর্তনটাকেও তুলে ধরে, শিল্প থেকে পরিষেবা আর ভোগ্যপণ্যের দিকে ঝোঁক। 1920 সালের দিকে বেশিরভাগ আমেরিকান শহরে থাকত কাজের জন্য। কিছু কোম্পানি আবার কর্মীদের জন্য আস্ত শহর বানিয়েছিল। হ্যাঁ, যেমন পুলমান কোম্পানির পুলমান, ইলিনয়। খুব সুন্দর সাজানো গোছানো শহর ছিল। কিন্তু এর বিপদও ছিল। যখন পুলমান কোম্পানির ব্যবসায় মন্দা এলো, তারা বেতন কমিয়ে দিল। শ্রমিকরা ধর্মঘট করল, আর সেই সুন্দর শহর প্রায় ধ্বংস হয়ে গেল। শিক্ষাটা হলো, কর্মীদের বাসস্থান, চিকিৎসার মতো মৌলিক চাহিদা যখন পুরোপুরি একটা কোম্পানির উপর নির্ভরশীল হয়ে পড়ে, তখন কোম্পানির খারাপ সময় কর্মীদের জীবনে বিপর্যয় নেমে আসে। এই সময়টাতেই কার্ল মার্কস পুঁজিবাদ নিয়ে তার বিখ্যাত তত্ত্ব দেন, তাই না? হ্যাঁ, তিনি 19 শতকের কারখানার ভয়াবহ অবস্থা দেখে ভবিষ্যদ্বাণী করেছিলেন যে পুঁজিবাদ টিকবে না, শ্রমিক শোষণের ফলে বিপ্লব হবে। কিন্তু বাস্তবে তা হয়নি। না, উন্নত প্রযুক্তি উৎপাদন বাড়িয়েছে, শ্রমিকদের কাজের সময় কমেছে, বেতন বেড়েছে, জীবনযাত্রার মান উন্নত হয়েছে, অন্তত পুঁজিবাদী দেশগুলোতে। অন্যদিকে সাম্যবাদী দেশগুলো অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে। শেষ পর্যন্ত মার্কসের ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হয়েছে। এবার আসি সেই বিখ্যাত 1929 সালের শেয়ার বাজার ধসের কথায়। তার ঠিক আগে ওয়াল স্ট্রিট বেশ জমজমাট ছিল। হ্যাঁ, যদিও আজকের তুলনায় প্রযুক্তি ছিল আদিম। NYSE-তে লিস্টেড সব স্টকের মোট ভ্যালু ছিল $87 বিলিয়ন। আজকের বাজারের তুলনায় খুবই কম। AT&T ছিল সবচেয়ে বড় কোম্পানি। রেলপথ ছিল সবচেয়ে বড় শিল্প। অটোমোবাইল শিল্প তখন সবে বাড়ছে। ফোর্ড তখনও প্রাইভেট কোম্পানি, আর জেনারেল মোটরস, চেইন স্টোর, ডিপার্টমেন্ট স্টোর জনপ্রিয় হচ্ছে। 1929 সালের ক্র্যাশে বহু মানুষ সর্বশান্ত হয়, বিশেষ করে যারা ধার করে মার্জিনে শেয়ার কিনেছিল। হ্যাঁ, তখন মাত্র 10% টাকা দিয়ে শেয়ার কেনা যেত। বাজার পড়লে সেই ধার শোধ করার উপায় ছিল না। এই ধসের ভয় মানুষকে বহু বছর স্টক মার্কেট থেকে দূরে সরিয়ে রেখেছিল। ঠিক, কিন্তু মনে রাখতে হবে, 1929 সালের পর যে দীর্ঘ মহামন্দা, গ্রেট ডিপ্রেশন এসেছিল, তার পেছনে শুধু শেয়ার বাজার ধস নয়, আরও অনেক কারণ ছিল। বিশ্ব অর্থনীতির মন্দা, ভুল সরকারি নীতি ইত্যাদি। আজকের দিনে পরিস্থিতি অনেক আলাদা। সরকারের হাতে অর্থনীতিকে চাঙ্গা করার অনেক উপায় আছে। হ্যাঁ, সামাজিক নিরাপত্তা ব্যবস্থা, ব্যাংক আমানতের বীমা, এগুলো সাধারণ মানুষকে কিছুটা সুরক্ষা দেয়। তাই আরেকটা মহামন্দার আশঙ্কা অনেক কম। 1929 নিয়ে একটা গল্প খুব চলে, যে লোকে নাকি দলে দলে বাড়ির জানালা দিয়ে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছিল। এটা কিন্তু মূলত অতিরঞ্জিত। হ্যাঁ, আত্মহত্যা হয়েছিল, কিন্তু তার হার খুব বেশি বাড়েনি, বা কারণ সবসময় শেয়ার বাজারও ছিল না। কমেডিয়ান উইল রজার্সের একটা কৌতুক এই গল্পটাকে জনপ্রিয় করে তোলে। মহামন্দার মধ্যেও কিন্তু কিছু কোম্পানি ভালো ব্যবসা করেছিল, যেমন যারা নিত্য প্রয়োজনীয় জিনিস বেচত। হ্যাঁ, A&P গ্রসারি বা উইগলির চুইংগাম। মানুষ গরিব হলেও খাওয়া তো বন্ধ করে না। তবে A&P-কে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল পিগলি উইগলি নামে এক নতুন ধরনের দোকানের কাছে, যারা সেলফ সার্ভিস চালু করেছিল। একদম। A&P দারুণভাবে এই পরিবর্তনের সাথে মানিয়ে নেয়।
তারা পুরনো ছোট দোকান বন্ধ করে সুপারমার্কেট খুলতে শুরু করে। এই অ্যাডাপ্টেবিলিটি বা মানিয়ে নেওয়ার ক্ষমতাই তাদের পরে আরও বড় হতে সাহায্য করেছিল। ব্যবসার জগতে টিকে থাকার এটাই মূলমন্ত্র। ঠিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার অর্থনীতিতে দারুণ প্রবৃদ্ধি আসে। শহরতলির বিকাশ হয়, মানুষের হাতে টাকা আসে, ভোগ্য পণ্যের চাহিদা বাড়ে। কিন্তু 1929-এর ভয়ে বেশিরভাগ আমেরিকান তখনও শেয়ার বাজার থেকে দূরে ছিল। ফলে তারা এই বিশাল লাভের সুযোগটা হাতছাড়া করেছিল। হ্যাঁ, একটা বড় সুযোগ মিস করেছিল তারা। 1929 সালের আগে বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য তেমন কোনো ব্যবস্থা ছিল না। কোম্পানিগুলো তথ্য গোপন করত, ইনসাইডার ট্রেডিং চলত। বাজার নিয়ে কারসাজি করাটাও খুব চলত। ক্র্যাশের পর কংগ্রেস নড়ে চড়ে বসে। তৈরি হয় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা SEC। SEC ওয়াল স্ট্রিটে স্বচ্ছতা আনতে অনেক কঠোর নিয়ম চালু করে। ইনসাইডার ট্রেডিং নিষিদ্ধ হয়। কোম্পানিগুলোকে নিয়মিত সঠিক তথ্য প্রকাশ করতে বাধ্য করা হয়। কোম্পানির কর্তা ব্যক্তিদের নিজেদের শেয়ার কেনাবেচার খবরও জানাতে হয়। স্টক এক্সচেঞ্জগুলো নিজেদের নজরদারি ব্যবস্থা তৈরি করে। ফলে ওয়াল স্ট্রিট আগের থেকে অনেক বেশি নিরাপদ আর স্বচ্ছ হয়ে ওঠে সাধারণ বিনিয়োগকারীদের জন্য। 1950-এর দশক থেকে ধীরে ধীরে আমেরিকার সাধারণ মানুষ আবার শেয়ার বাজারে আসতে শুরু করে। 1952 সালে মাত্র 4.2% প্রাপ্তবয়স্ক আমেরিকান শেয়ারের মালিক ছিল। 1970-এ সেটা বেড়ে দাঁড়ায় 15%। 1980-র দশকে মিউচুয়াল ফান্ড খুব জনপ্রিয় হয়। হ্যাঁ, কারণ এতে সাধারণ মানুষও সহজে পেশাদারদের মাধ্যমে শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারে। 1990 সাল নাগাদ আমেরিকায় প্রায় 5 কোটির বেশি শেয়ার হোল্ডার ছিল। তরুণরাও বিনিয়োগে আগ্রহী হয়ে ওঠে। 1995 সাল নাগাদ NYSEর মোট বাজার মূল্য $5 ট্রিলিয়ন ছাড়িয়ে যায়। বিশাল পরিবর্তন। তাহলে এই হলো মোটামুটি গল্প, একেবারে বিনিময় প্রথা থেকে শুরু করে আজকের জটিল নিয়ন্ত্রিত শেয়ার বাজার পর্যন্ত এক লম্বা রোমাঞ্চকর যাত্রা। এ পুরো ইতিহাস থেকে কয়েকটা জরুরি বিষয় উঠে আসে, তাই না? যেমন ব্যক্তিগত মালিকানা আর লাভের আশা মানুষকে কতটা চালিত করতে পারে। বিনিয়োগ মানেই ঝুঁকি, কিন্তু তার পুরস্কারও বড় হতে পারে। সুস্থ অর্থনীতির জন্য প্রতিযোগিতা কতটা জরুরি, সময়ের সাথে বদলাতে না পারলে ব্যবসা টেকে না। আর বাজারকে সুষ্ঠুভাবে চালানোর জন্য কিছু নিয়মকানুন আর নজরদারিরও প্রয়োজন হয়। আজকের আলোচনা শুনতে শুনতে একটা প্রশ্ন মাথায় আসছে। আমরা দেখলাম কিছু কোম্পানি যেমন JE রোডস বা ডেক্সটার শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে আছে। টিকে আছে। আজকের দিনের সুপারস্টার কোম্পানিগুলো ধরা যাক টেকনোলজি বা অন্য কোনো দ্রুত বদলাতে থাকা সেক্টরের কোম্পানি, তাদের কি আগামী 100 বা 200 বছর টিকে থাকার মতো সেই মৌলিক গুণ বা কৌশল আছে? এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন। কি মনে হয়, অ্যাডাপ্টেবিলিটি, কনস্ট্যান্ট ইনোভেশন, নাকি অন্য কিছু? সেটাই, এটা নিয়ে না হয় আরেকদিন আলোচনা করা যাবে। এই ছিল আজকের আলোচনা। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ। নমস্কার। আজকের আলোচনা বিনিয়োগের একেবারে গোড়ার কথা নিয়ে। আমাদের হাতে একটা বইয়ের 2য় অধ্যায় থেকে পাওয়া কিছু তথ্য আছে, যা ধরে আমরা এগোবো। হ্যাঁ, আর আজকের আলোচনার মূল লক্ষ্য হল সঞ্চয়, বিনিয়োগ, ঋণ এড়ানো আর বিভিন্ন বিনিয়োগের যে বিকল্পগুলো আছে সেগুলো একটু সহজ করে বোঝা, বিশেষ করে যারা একদম নতুন শুরু করছেন তাদের জন্য। আর উৎসটা কিন্তু শুরুতেই একটা জরুরি বিষয়ের উপর জোর দিচ্ছে। কেন বিনিয়োগ যত তাড়াতাড়ি শুরু করা যায় ততই ভালো, তাই না? ঠিক তাই। অনেকেই ভাবেন, আচ্ছা একটু গুছিয়ে নিই তারপর শুরু করব, কিন্তু এতে অনেকটা মূল্যবান সময়, যে সময়টাতে টাকাটা চক্রবৃদ্ধি হারে বাড়তে পারত, সেটা নষ্ট হয়ে যায়। একদম। বিশেষ করে যৌবনকালে, যখন হয়তো বাড়িতে থাকা যায়, খরচ কম থাকে, তখন শুরু করাটাই আসলে বুদ্ধিমানের কাজ। হয়তো মাসে খুব অল্প, ধরুন $10 বা $100 জমিও কিন্তু দীর্ঘমেয়াদে অনেক বড় একটা পার্থক্য তৈরি হতে পারে। উৎসত একটা জেনারেশন এক্সের উদাহরণও আছে। তারা তাদের আগের প্রজন্মের বেবি বুমারদের ওই ক্রেডিট কার্ড ঋণের বোঝা দেখেছে। হ্যাঁ, দেখেছে। তো তারা শিক্ষা নিয়ে একটু আগে ভাগেই সঞ্চয় শুরু করেছে। এটাও কিন্তু একটা ভালো দিক। আচ্ছা, উৎসাহ থেকে একটা দারুণ গল্প বলি বরং। জো বেগবেলি আর স্যালি কার্টউইল। জো কি করল, একটা নতুন বেশ দামি ক্যামেরো গাড়ি কিনল, ধরুন $20,000। বাহ। তার জন্য আবার $18,000 ঋণ নিল। 5 বছর ধরে মাসে $400 করে কিস্তি দিল। ভাবুন, এর মধ্যে $6,000 গেল শুধু সুদ হিসাবে। ওহ।
মানে আসল টাকার চেয়ে সুদই বেশি হয়ে গেল প্রায়। সেটাই। তো 5 বছর পর সব মিলিয়ে প্রায় $26,000 খরচ করে সে একটা গাড়ির মালিক হলো, যার দাম তখন কমে দাঁড়িয়েছে মাত্র $5,000। আর স্যালি? সে কি করলো? স্যালি কিন্তু অন্য পথে হাঁটল। সে একটা পুরনো কিন্তু বেশ কাজের ফোর্ড এসকর্ট কিনল মাত্র $2,000, আর সেটা নগদ টাকায়। আচ্ছা, মানে কোনো লোন নেই, কিস্তি নেই। একদম। ফলে যে $400 তার প্রতি মাসে বেঁচে গেল, সেটা সে একটা স্টক মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে শুরু করলো। বেশ বুদ্ধিমানের কাজ। ফলাফলটা কিন্তু দারুণ। 5 বছর পর দেখা গেল স্যালির ফান্ডের মূল্য প্রায় দ্বিগুণ হয়ে গেছে, আর নিয়মিত বিনিয়োগের ফলে তার মোট সম্পদ দাঁড়িয়েছে প্রায় $30,000। বাহ, মানে সে বাড়ির ডাউন পেমেন্ট দেবার মতো অবস্থায় চলে এসেছে। ঠিক। আর সে ওই পুরনো হতে থাকা গাড়িটার মালিক, যার পেছনে সে অনেক টাকা ঢেলেছে। এই গল্পটা আসলে সুযোগ ব্যয়ের, মানে অপরচুনিটি কস্টের ধারণাটা খুব ভালোভাবে বুঝিয়ে দেয়। জোয়ের নতুন গাড়িটা কেনা আসলে কোনো বিনিয়োগ ছিল না, ওটা ছিল একটা খরচ, কারণ গাড়ির দাম তো সময়ের সাথে কমে। স্যালির পদ্ধতিটা ছিল সম্পদ তৈরির দিকে, মানে তাৎক্ষণিক একটা শখ পূরণ না করে সে দীর্ঘমেয়াদী আর্থিক স্বাধীনতার পথটা বেছে নিয়েছিল। এটাই আসলে স্মার্ট সিদ্ধান্ত। এই যে টাকাকে নিজের জন্য কাজে লাগানোর ধারণাটা, বিশেষ করে চক্রবৃদ্ধির সুদের শক্তি, এটা আসলেই অসাধারণ। ভাবুন তো, বছরে যদি কেউ $500 করে 10 বছর ধরে 5% সুদে জমায়, তাহলে মোট দাঁড়ায় $6,603 একটু বেশি। হ্যাঁ, আর এর মধ্যে $1,603 বেশি কিন্তু এসেছে শুধু সুদ থেকে, মানে টাকাটাই টাকা তৈরি করেছে। একদম। আর যদি স্টক মার্কেটে ভালো কোম্পানিতে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করা যায়, তাহলে এই আয় আরও বেশি হওয়ার সম্ভাবনা থাকে। উৎস বলছে ঐতিহাসিকভাবে স্টক মার্কেট গড়ে প্রতি 7-8 বছরে বিনিয়োগ দ্বিগুণ করার ক্ষমতা রাখে। ওয়ারেন বাফেটের মতো সফল বিনিয়োগকারীদের কথাও তো আমরা জানি। তারা খুব অল্প বয়স থেকেই সঞ্চয় শুরু করেছিলেন। ঠিক, তারা টাকার ভবিষ্যৎ মূল্যটা বুঝতেন আর অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলতেন। আসল লক্ষ্য তো হওয়া উচিত আর্থিক স্বাধীনতা অর্জন করা, তাই না? যেখানে নিজের টাকাটা নিজের জন্যই আয় করবে। কিন্তু এই পথে এগোতে গেলে একটা বড় বাধা আসে, সেটা হলো ঋণ। বিশেষ করে ক্রেডিট কার্ডের মতো উচ্চ সুদের ঋণ। অবশ্যই, বিপদটা এখানেই। বিষয়টাকে এভাবে ভাবা যেতে পারে, ধরুন সঞ্চয় বা বিনিয়োগ করা হলো A+ পাওয়া। আচ্ছা। বেতনের সব টাকা যদি কেউ খরচ করে ফেলে, সেটা C-, আর ক্রেডিট কার্ডে যদি ঋণ জমিয়ে রাখে, সেটা তো F, মানে ফেল। হা, দারুণ তুলনা। আসলে যখন কেউ ক্রেডিট কার্ডে ধরুন 18% বা তারও বেশি সুদ দেয়, তখন সে তো ওই ক্রেডিট কার্ড কোম্পানির জন্য স্টক মার্কেটের চেয়েও ভালো একটা বিনিয়োগে পরিণত হয়। ঠিক। একটা $400 টিভি হয়তো ক্রেডিট কার্ডে কিনলে সুদ দিতে দিতে সেটার দাম $800 ছাড়িয়ে যেতে পারে। একদম। তাৎক্ষণিক জিনিসটা পাওয়ার লোভ সামলে একটু জমিয়ে কেনার যে পুরনো অভ্যাস, তার গুরুত্ব কিন্তু অনেক। ঋণ তো আসলে সঞ্চয়ের ঠিক উল্টো। হ্যাঁ, বিশেষ করে যে জিনিসগুলোর দাম সময়ের সাথে কমবে, যেমন গাড়ি বা ইলেকট্রনিক্স, সেগুলোর জন্য এত চড়া সুদ দেওয়াটা তো কোনো মানেই হয় না। ঠিক। তবে হ্যাঁ, ব্যতিক্রম হতে পারে বাড়ি, কারণ বাড়ির দাম সাধারণত সময়ের সাথে বাড়ার একটা সম্ভাবনা থাকে। উৎসটিতে কিন্তু সরকারি ঋণের কথাও বলা হয়েছে। তৎকালীন সময়ে প্রায় $5 ট্রিলিয়ন। যখন দেশের করের একটা বড় অংশ শুধু ঋণ মেটাতেই চলে যায়, তখন সেটা অর্থনীতির জন্য মোটেই ভালো নয়। এটা ব্যক্তি আর দেশ উভয়ের জন্য একটা চিন্তার বিষয়। অবশ্যই। আমেরিকার সঞ্চয় হার উৎস অনুসারে তখন ছিল মাত্র 4%। অন্যান্য অনেক উন্নত দেশের তুলনায়, যেমন জাপান বা জার্মানি, যাদের হার ছিল 10-20% বা তারও বেশি, এটা বেশ কম। এটা কিন্তু উদ্বেগের বিষয়, কারণ সঞ্চয় তো আসলে অর্থনৈতিক প্রবৃদ্ধির একটা ভিত্তি তৈরি করে। রাস্তাঘাট, কলকারখানা, নতুন উদ্ভাবন, এগুলোর জন্য তো পুঁজি দরকার। ঠিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের ঘুরে দাঁড়ানোর পেছনে তাদের উচ্চ সঞ্চয় হারের একটা বড় ভূমিকা ছিল। তাই সঞ্চয় ব্যক্তি এবং দেশ উভয়ের জন্যই উপকারী। বেশ, তাহলে এবার একটু বিনিয়োগের মূল বিকল্পগুলোর দিকে নজর দেয়া যাক। উৎসটিতে 5টা প্রধান বিকল্পের কথা বলা হয়েছে। হ্যাঁ, প্রথমত একেবারে পরিচিত জিনিসগুলো: সেভিংস অ্যাকাউন্ট, মানি মার্কেট ফান্ড, ট্রেজারি বিল বা টি-বিল, আর সার্টিফিকেট অফ ডিপোজিট বা সিডি। এগুলো সুবিধা কি? সুবিধা হলো এগুলি খুব নিরাপদ। টাকা যখন দরকার তখন সহজেই পাওয়া যায়, আর বেশিরভাগই সরকার বা বীমা দ্বারা সুরক্ষিত থাকে।
মানে মানি মার্কেট ফান্ড ছাড়া বাকিগুলোই ঝুঁকি প্রায় নেই বললেই চলে। অল্প সময়ের জন্য টাকা রাখার জন্য এগুলো ঠিক আছে। কিন্তু অসুবিধা? অসুবিধাটা হলো সুদের হার খুবই কম। বেশিরভাগ সময় এটা মুদ্রাস্ফীতির হারের থেকেও কম থাকে। মানে টাকার আসল ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে। একদম। ধরুন আপনি বছরে ৩% সুদ পেলেন, কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে গেল ৪%। তাহলে আসলে আপনার লোকসান হলো। ট্যাক্স দেওয়ার পর তো আরও কম। তাই দীর্ঘমেয়াদী লক্ষ্যের জন্য এগুলো যথেষ্ট নয়। আসল লক্ষ্য হওয়া উচিত অন্তত মুদ্রাস্ফীতিকে হারানো। আচ্ছা, দ্বিতীয় বিকল্পটা বেশ মজার। সংগ্রহযোগ্য জিনিস বা কালেক্টেবলস, যেমন পুরনো স্ট্যাম্প, মুদ্রা বা ক্লাসিক গাড়ি। হ্যাঁ, এখানে আশাটা থাকে যে সময়ের সাথে এগুলোর চাহিদা বাড়বে আর তখন বেশি দামে বিক্রি করে লাভ করা যাবে। কিন্তু ঝুঁকিও তো আছে। ঝুঁকি অনেক। এগুলো হারিয়ে যেতে পারে, চুরি হতে পারে, আগুন বা জলে নষ্ট হতে পারে, বীমার খরচও বেশি। আর এই বাজারে সফল হতে গেলে কিন্তু বিশেষ জ্ঞান থাকা দরকার। আর আবারও মনে করিয়ে দিই, জো বিগ বেলির মতো শখ করে নতুন গাড়ি কেনা কিন্তু বিনিয়োগ নয়। ঠিক। তৃতীয় বিকল্প, বাড়ি বা অ্যাপার্টমেন্ট কেনা। এটা তো অনেকের জীবনেরই একটা বড় লক্ষ্য। ঠিক, উৎস বলছে নিজের বাড়ি কেনাটা প্রায়শই জীবনের সবচেয়ে লাভজনক বিনিয়োগগুলোর মধ্যে একটা হতে পারে। কারণ আপনি একদিকে এটাতে থাকছেন, আবার অন্যদিকে এর দাম বাড়ার সম্ভাবনাও থাকছে। আর বেশিরভাগ মানুষ তো লোন নিয়েই কেনে। হ্যাঁ, সেটাই। লিভারেজ মানে আপনি হয়তো 20% টাকা নিজে দিলেন, ডাউন পেমেন্ট, আর বাকি 80% ঋণ নিলেন। এবার যদি বাড়ির দাম মাত্র 3% বাড়ে, আপনার নিজের দেওয়া টাকার উপর রিটার্নটা কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। ধরা যাক $1,00,000 বাড়ি $20,000 কিনলেন। 3% দাম বাড়া মানে $3,000 লাভ। আপনার 20,000 বিনিয়োগের ওপর এটা কিন্তু 15% রিটার্ন। দারুণ ব্যাপার। এছাড়া প্রতি মাসে যে মর্টগেজের কিস্তি শোধ করছেন, তার মাধ্যমে একটা বাধ্যতামূলক সঞ্চয়ও হচ্ছে। আপনার বাড়ির ওপর আপনার মালিকানা বা ইকুইটি বাড়ছে। কিন্তু অসুবিধাগুলো কি কি? প্রথমত শুরুতে একটা বেশ বড় অঙ্কের ডাউন পেমেন্ট লাগে। তারপর রক্ষণাবেক্ষণ, বীমা, ট্যাক্স, এই খরচগুলো চলতেই থাকে। আর বাড়ি কিনলেই যে দাম বাড়বে তারও কিন্তু কোনো নিশ্চয়তা নেই। এলাকার অবস্থা, বাজারের পরিস্থিতি অনেক কিছুর ওপর নির্ভর করে। বোঝা গেল। চতুর্থ বিকল্প হলো বন্ড। এটা ঠিক কি জিনিস? বন্ড হলো সহজ কথায় একটা ঋণপত্র। মানে আপনি যখন বন্ড কিনছেন, তখন আপনি বন্ড ইস্যুকারীকে, সেটা সরকার হতে পারে বা কোনো কোম্পানি, টাকা ধার দিচ্ছেন। আচ্ছা, তাহলে তারা সুদ দেয়? হ্যাঁ, তারা নির্দিষ্ট সময় পর আপনাকে সুদ সহ আসল টাকাটা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেয়। বন্ডের সুদের হার আর মেয়াদ সাধারণত নির্দিষ্ট করা থাকে। শুনতে তো বেশ নিরাপদ লাগছে। স্টকের থেকে কম ঝুঁকিপূর্ণ। সাধারণত তাই মনে করা হয়, কিন্তু এরও ঝুঁকি আছে। সবচেয়ে বড় ঝুঁকি হল মুদ্রাস্ফীতি। সেটা কিভাবে? ধরুন আপনি 10 বছরের জন্য একটা বন্ড কিনলেন, যেটা বছরে 5% সুদ দেবে। কিন্তু ওই 10 বছর ধরে যদি জিনিসপত্রের দামও গড়ে বছরে 4-5% করে বাড়তে থাকে, তাহলে আপনার আসল লাভ কিন্তু খুবই কমে যাচ্ছে। ট্যাক্স বাদ দিলে হয়তো লোকসানও হতে পারে। এটা তো ভাবার বিষয়। হ্যাঁ, বিশেষ করে দীর্ঘমেয়াদী বন্ডের ক্ষেত্রে এই ঝুঁকিটা বেশি। উৎস এখানে ম্যাকডোনাল্ডসের উদাহরণ দিয়েছে। যারা ম্যাকডোনাল্ডসের স্টক কিনেছিল তারা সময়ের সাথে বিপুল লাভ করেছে, কিন্তু যারা শুধু বন্ড কিনেছিল তারা ওই নির্দিষ্ট সুদটুকুই পেয়েছে, যা মুদ্রাস্ফীতি আর ট্যাক্সের কারণে হয়তো তেমন কিছুই না। আর কোনো ঝুঁকি আছে? আরেকটা ঝুঁকি হল ডিফল্ট। মানে যে কোম্পানি বা সংস্থা বন্ড ইস্যু করেছে তারা দেউলিয়া হয়ে গেল। তবে মার্কিন সরকারের বন্ডের ক্ষেত্রে এই ঝুঁকি নেই বললেই চলে। কিন্তু কর্পোরেট বন্ডের ক্ষেত্রে ইস্যুকারীর আর্থিক অবস্থা দেখে নেওয়াটা জরুরি। আচ্ছা, এবার আসি পঞ্চম বিকল্পে, যা উৎস অনুসারে বাড়ি বাদ দিলে দীর্ঘমেয়াদে সেরা হতে পারে। স্টক। হ্যাঁ, স্টক। স্টক মানে হলো আপনি আসলে একটা কোম্পানির আংশিক মালিকানা কিনছেন। কোম্পানির মালিক। হ্যাঁ, আংশিক মালিক। কোম্পানি যদি ভালো ব্যবসা করে, লাভ করে, বড় হয়, তাহলে দুটো উপায়ে আপনি লাভবান হতে পারেন। এক, স্টকের দাম বেড়ে যাওয়ার মাধ্যমে। 2, কোম্পানি তার লাভের একটা অংশ শেয়ার হোল্ডারদের দিতে পারে, যাকে বলে ডিভিডেন্ড। আর উৎস বলছে এটাই নাকি সেরা? ঐতিহাসিকভাবে দীর্ঘমেয়াদে দেখলে স্টক অন্যান্য জনপ্রিয় বিনিয়োগের বিকল্পগুলোর চেয়ে বেশি রিটার্ন দিয়েছে। যেমন
উৎস একটা চার্টের কথা বলছে, যেখানে দেখা যাচ্ছে ১৯৪৫ থেকে ১৯৯৪ পর্যন্ত আমেরিকার বড় কোম্পানিগুলোর সূচক S&P 500 গড়ে বার্ষিক প্রায় ১২% রিটার্ন দিয়েছে। সেখানে সরকারি বন্ড দিয়েছে মাত্র ৫%। স্টক কেনাবেচা করাও তুলনামূলকভাবে সহজ। কিন্তু ঝুঁকি, স্টক মার্কেট তো খুব ওঠানামা করে। অবশ্যই ঝুঁকি বন্ডের চেয়ে বেশি। স্টকের দামের ওঠানামা অনেক বেশি হয়। অল্প সময়ের জন্য বিনিয়োগ করলে লোকসান হওয়ার সম্ভাবনা থাকে। ইসিলিয়ে স্টকে বিনিয়োগ করতে হয় দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে, মানে কমপক্ষে ৫-১০ বছর বা তারও বেশি সময়ের জন্য, যাতে বাজারের এই উত্থান পতনগুলোর সামনে নেওয়ার যথেষ্ট সময় পাওয়া যায়। তার মানে এর জন্য পরিকল্পনা, ধৈর্য আর শৃঙ্খলা দরকার। একদম ঠিক। হট টিপস শুনে বা রোজকার দাম দেখে উত্তেজিত হয়ে কেনাবেচা করলে চলবে না। তাহলে বিশেষ করে তরুণ বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদী কৌশলটা কি হওয়া উচিত? দেখুন, তরুণদের হাতে সবচেয়ে বড় সম্পদ হল সময়। চক্রবৃদ্ধি সুদের জাদুটাই এখানেই কাজ করে। অল্প বয়সে অল্প অল্প করে নিয়মিত বিনিয়োগ করলে সেটা সময়ের সাথে সাথে অনেক বড় হয়ে যেতে পারে। হয়তো পরে বেশি টাকা দিয়ে শুরু করার চেয়েও এটা বেশি কার্যকর হতে পারে। তাহলে ফোকাসটা কোথায় রাখা উচিত? দীর্ঘমেয়াদী লক্ষ্যের জন্য, মানে ধরুন ২০ বছর বা তার বেশি সময়ের জন্য স্টকের উপর ফোকাস করাটা বুদ্ধিমানের কাজ হতে পারে। কারণ দীর্ঘমেয়াদে স্টকের বেশি রিটার্ন দেওয়ার সম্ভাবনা থাকে এবং বাজারের বড় পতন হলেও সেটা কাটিয়ে ওঠার সময় পাওয়া যায়। আর বাজারের ওঠানামা? সেটা নিয়ে বেশি ভাবলে চলবে না। ভালো কোম্পানিতে বিনিয়োগ করে ধৈর্য ধরে রেখে দিতে হবে। বাজার কখন উঠবে বা কখন নামবে এটা অনুমান করার চেষ্টা করা, মানে মার্কেট টাইমিং, প্রায় অসম্ভব একটা কাজ। এতে লাভের চেয়ে লোকসানই বেশি হয়। সেটাই। উৎস বলছে, গবেষণায় দেখা গেছে বাজারে সেরা পারফর্ম করা অল্প কয়েকটা দিন যদি কেউ মিস করে ফেলে, তাহলে তার দীর্ঘমেয়াদী রিটার্ন মারাত্মকভাবে কমে যেতে পারে। তাই সবচেয়ে ভালো হলো বিনিয়োগ করে থাকে যাওয়া, মানে স্টে ইনভেস্টেড। কিন্তু সবাই তো আর নিজে নিজে কোম্পানি খুঁজে, তার ব্যবসা বুঝে, আর্থিক রিপোর্ট বিশ্লেষণ করে স্টক কিনতে স্বচ্ছন্দ নাও হতে পারে। তাদের জন্য কি কোনো উপায় আছে? অবশ্যই আছে। তাদের জন্য মিউচুয়াল ফান্ড একটা চমৎকার বিকল্প। মিউচুয়াল ফান্ড সেটা কিভাবে কাজ করে? এখানে হয় কি, অনেক বিনিয়োগকারীর টাকা একসাথে জড়ো করা হয়। সেই টাকাটা একজন পেশাদার ফান্ড ম্যানেজার বিভিন্ন স্টক, বন্ড বা অন্যান্য সম্পদে বিনিয়োগ করেন। আপনি ওই ফান্ডের একটা ইউনিট বা শেয়ার কেনেন। এর সুবিধা কি? অনেক সুবিধা। প্রথমত, আপনি অল্প টাকা দিয়েই একসাথে অনেকগুলো কোম্পানির শেয়ারে বিনিয়োগের সুবিধা পাচ্ছেন। এটাকে বলে ডাইভার্সিফিকেশন বা বৈচিত্র্য, যা ঝুঁকি কমাতে সাহায্য করে। আর দ্বিতীয়ত, আপনার হয়ে একজন পেশাদার ম্যানেজার বিনিয়োগের সিদ্ধান্তগুলো নিচ্ছেন। তৃতীয়ত, অল্প টাকা, ধরুন মাসে ৫০০ বা ১০০০ টাকা দিয়েও সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপির মাধ্যমে নিয়মিত বিনিয়োগ শুরু করা যায়। অসুবিধা কিছু আছে কি? হ্যাঁ, কিছু অসুবিধা বা খরচের দিক আছে। ফান্ড পরিচালনার জন্য একটা বার্ষিক ফি দিতে হয়, যাকে বলে এক্সপেন্স রেশিও। এটা সাধারণত 0.5% থেকে 2% বা তারও বেশি হতে পারে। আচ্ছা। কিছু ফান্ডে আবার ঢোকার সময় বা বেরোনোর সময়ও একটা ফি দিতে হতে পারে, যাকে বলে লোড। আর মনে রাখতে হবে, সব ফান্ড ম্যানেজারই যে সবসময় বাজারের গড় রিটার্নকে ছাপিয়ে যেতে পারবেন তার কোনো নিশ্চয়তা নেই। উৎস এখানে ১৯৪০ সালের একটা আইনের কথা বলেছে। হ্যাঁ, ইনভেস্টমেন্ট কোম্পানি অ্যাক্ট ১৯৪০। এটা আমেরিকায় ফান্ডগুলোকে বাধ্য করে তাদের বিনিয়োগের কৌশল, ঝুঁকি, হোল্ডিং, ফি, পারফরম্যান্স এ সব তথ্য স্বচ্ছভাবে বিনিয়োগকারীদের জানাতে। এসইসি বা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এটা তত্ত্বাবধান করে। তাহলে ফান্ড বাছার সময় কি কি দেখা উচিত? প্রথমত, আপনার বিনিয়োগের লক্ষ্য আর সময়সীমার সাথে ফান্ডের ধরন মিলছে কিনা দেখতে হবে। দীর্ঘমেয়াদে লক্ষ্যের জন্য ইকুইটি বা স্টক ফান্ড ভালো। আর ফান্ডের মাল্টিপল বছর ধরে পারফরম্যান্স রেকর্ড দেখা উচিত, মানে শুধু শেষ ১ বছরের রিটার্ন নয়, বরং ৫ বছর বা ১০ বছরে কেমন করেছে সেটা দেখা দরকার। খরচের ব্যাপারটা? হ্যাঁ, এক্সপেন্স রেশিও যত কম হয় তত ভালো। ১%-এর কম হলে ভালো মানা হয়। এখানে ইন্ডেক্স ফান্ড একটা দারুণ বিকল্প হতে পারে। ইন্ডেক্স ফান্ড সেটা কি?
ইন্ডেক্স ফান্ড কোনো নির্দিষ্ট মার্কেট ইন্ডেক্সকে, যেমন ধরুন আমেরিকার S&P 500 বা ভারতের নিফটি 50, হুবহু অনুসরণ করার চেষ্টা করে। মানে আলাদা করে স্টক বাছাই করে না। না, এর ফলে ফান্ড ম্যানেজারের ভুল সিদ্ধান্তের ঝুঁকি থাকে না, আর এদের খরচও সাধারণত অ্যাক্টিভলি ম্যানেজড ফান্ডের চেয়ে অনেক কম হয়। এরা মোটামুটি বাজারের গড় রিটার্নটা বিনিয়োগকারীকে দেয়, যা অনেক সময় ফি বাদ দিলে বহু অ্যাক্টিভ ফান্ডের চেয়ে ভালো হতে পারে। বেশ ভালো বিকল্প তো। আচ্ছা, আর যারা নিজেরাই একটু খেটে স্টক বাছাই করতে আগ্রহী, তাদের জন্য কি পরামর্শ? এটা অবশ্যই আরও বেশি পরিশ্রম আর গবেষণার কাজ, কিন্তু ঠিকঠাক করতে পারলে, মানে ভালো কোম্পানি খুঁজে বের করতে পারলে, লাভ এবং মানসিক সন্তুষ্টি দুটোই বেশি হতে পারে। কিন্তু ঝুঁকিও বেশি। ঝুঁকি তো আছেই, তবে এখানেও সেই একই কথা: পরিকল্পনা, ধৈর্য আর দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শুরুতেই নিজের জমানো টাকা দিয়ে ঝাঁপিয়ে না পড়া। মানে আগে অনুশীলন। একদম। আগে কাল্পনিক পোর্টফোলিও তৈরি করে বা স্টক মার্কেট গেম খেলে বাজারটা বোঝা শেখা দরকার। না শিখে বিনিয়োগ করাটা খুব বিপজ্জনক হতে পারে। তরুণদের হাতে শেখার জন্য যথেষ্ট সময় থাকে। স্টক বাছাই করার ভালো পদ্ধতি কি হতে পারে? উৎস কি বলছে? উৎস কয়েকটা পদ্ধতির কথা বলেছে, খারাপ থেকে ভালোর দিকে। যেমন শুধু বন্ধুদের বা আত্মীয়দের কাছ থেকে পাওয়া হট টিপসের ওপর ভরসা করাটা খুবই ঝুঁকিপূর্ণ। টিভি বা খবরের কাগজের বিশেষজ্ঞদের পরামর্শ হয়তো তার চেয়ে একটু ভালো, কিন্তু তারাও ভুল করতে পারেন। ব্রোকারের দেওয়া বাই লিস্ট আরেকটু নির্ভরযোগ্য হতে পারে, কারণ সেটা গবেষণার উপর ভিত্তি করে তৈরি। কিন্তু সবচেয়ে ভালো উপায় হল নিজের গবেষণা করা। যে কোম্পানির ব্যবসা আপনি বোঝেন, যার পণ্য বা পরিষেবা আপনার ব্যবহার করতে ভালো লাগে, বা যার ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল মনে হয়, সেই কোম্পানিকে ভালোভাবে স্টাডি করা। মানে কোম্পানির আয় কেমন হচ্ছে, লাভ বাড়ছে কিনা, ঋণ কতটা, ম্যানেজমেন্ট কেমন, এইসব আর্থিক দিকগুলো দেখা। পিই বা প্রাইস আর্নিংস রেশিও একটা জনপ্রিয় মাপকাঠি, যা দিয়ে বোঝা যায় শেয়ারটা তার আয়ের তুলনায় সস্তা না দামি। কিন্তু শুধু সংখ্যা নয়, কোম্পানির গুণগত মান, তার প্রতিযোগী কারা, বাজারে তার অবস্থান, এই সব কিছুই বিচার করা জরুরি। এটা তো বেশ কঠিন কাজ মনে হচ্ছে। একটু তো বটেই, কিন্তু নিজের জানা কোনো ইন্ডাস্ট্রি বা সেক্টর থেকে শুরু করা যেতে পারে। আচ্ছা, বাস্তবে স্টক কিনব কিভাবে? বিশেষ করে যদি বয়স কম হয় বা অল্প টাকা দিয়ে শুরু করতে চাই? এখানে কিছু প্র্যাকটিক্যাল বাধা আছে। যেমন বেশিরভাগ ব্রোকারেজ অ্যাকাউন্ট খুলতে একটা নির্দিষ্ট বয়স, সাধারণত 18 বা 21 হতে হয়। আর কমিশনের ব্যাপারটা? হ্যাঁ, প্রতিবার শেয়ার কেনা বেচার জন্য একটা ন্যূনতম কমিশন দিতে হয়। ফলে খুব অল্প পরিমাণে শেয়ার কিনলে ওই কমিশনটাই অনেক বেশি মনে হতে পারে। তাহলে উপায়? এর কিছু সমাধানও আছে। কিছু বড় কোম্পানি সরাসরি বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করার সুযোগ দেয়, যাকে বলে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম বা ডিআইপি। এখানে কমিশন অনেক কম বা থাকেই না। এটা তো ভালো খবর। হ্যাঁ, এছাড়া উৎস এনএআইসি, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ইনভেস্টার্স কর্পোরেশন নামে একটি সংস্থার কথা উল্লেখ করেছে, যারা খুব কম খরচে অল্প পরিমাণে শেয়ার কেনার সুযোগ করে উৎস অনুসারে। আর ইনভেস্টমেন্ট ক্লাবে যোগ দেওয়াটাও শেখার এবং একসাথে বিনিয়োগ শুরু করার একটা দারুণ উপায় হতে পারে। স্টক এক্সচেঞ্জ যেমন NYSE বা ন্যাসড্যাক আর ব্রোকারের ভূমিকাটা ঠিক কি? স্টক এক্সচেঞ্জ হল সেই সংগঠিত বাজার যেখানে বিভিন্ন কোম্পানির শেয়ার কেনা বেচা হয়, যেমন নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, NYSE বা ন্যাসড্যাক। আর ব্রোকার হল আপনার আর এই বাজারের মধ্যে সংযোগকারী। আপনি সরাসরি এক্সচেঞ্জে গিয়ে শেয়ার কিনতে পারবেন না, আপনাকে কোনো ব্রোকারের মাধ্যমে অর্ডার দিতে হবে। ব্রোকার কি অনেক রকমের হয়? হ্যাঁ, ফুল সার্ভিস ব্রোকার আছে, যারা রিসার্চ রিপোর্ট দেয়, পরামর্শ দেয়, কিন্তু তাদের কমিশন বেশি। আবার ডিসকাউন্ট ব্রোকার আছে, যারা শুধু আপনার অর্ডারটা প্রসেস করে দেয়, কমিশন কম নেয়, কিন্তু কোনো পরামর্শ দেয় না। ডিপ ডিসকাউন্ট ব্রোকারও আছে, নিজের প্রয়োজন অনুযায়ী বেছে নিতে হবে। আচ্ছা, ধরুন আমি ডিজনির শেয়ার কিনব, প্রক্রিয়াটা কেমন? আপনি আপনার ব্রোকারকে বলবেন ডিজনির কটা শেয়ার কিনতে চান, কত দামে কিনতে চান, অথবা মার্কেট প্রাইসে। ব্রোকার সেই অর্ডারটা এক্সচেঞ্জে, যেখানে ডিজনি NYSE-তে লিস্টেড, পাঠিয়ে দেবে। সেখানে অন্য কোনো বিক্রেতার অর্ডারের সাথে মিললে ট্রেডটা হয়ে যাবে। এখন অবশ্য বেশিরভাগ ছোট অর্ডার কম্পিউটারের মাধ্যমেই খুব দ্রুত সম্পন্ন হয়ে যায়।
খবরের কাগজে বা ওয়েবসাইটে স্টকের দামের যে বিশাল তালিকা থাকে সেখানে অনেক সংখ্যা দেখি, ওগুলো কি বোঝায়? হ্যাঁ, ওখানে অনেক তথ্য থাকে। যেমন গত এক বছরের শেয়ারটার সর্বোচ্চ ও সর্বনিম্ন দাম কত ছিল, 52 উইক হাই, লো, কোম্পানির নাম, বছরের শেয়ার প্রতি কত ডিভিডেন্ড দেয়, ডিভাই, বর্তমান দাম অনুযায়ী ডিভিডেন্ডের হার কত, ইল্ড পার্সেন্ট, পিই রেশিও কত, আগের দিন কতগুলো শেয়ার হাতবদল হয়েছে, ভলিউম, আর আগের দিনের সর্বোচ্চ, সর্বনিম্ন ও শেষ দাম কত ছিল, হাই, লো, লাস্ট, এবং আগের দিনের চেয়ে দাম কতটা বদলেছে, চেঞ্জ। বাপরে, এত তথ্য! প্রতিদিনের এই দামের ওঠানামা নিয়ে খুব বেশি মাথা ঘামানোর দরকার নেই। কোম্পানির ব্যবসা কেমন চলছে সেদিকে নজর রাখাটাই বেশি জরুরি। ঠিক। আচ্ছা, শেয়ারের মালিক হওয়ার আর কি কি সুবিধা আছে? আপনি কিন্তু আক্ষরিক অর্থেই কোম্পানির একজন মালিক। আপনার একটা শেয়ার থাকুক বা 1 মিলিয়ন, আপনার অধিকার সমান। কোম্পানি আপনাকে বার্ষিক সাধারণ সভা এজিএম আমন্ত্রণ জানাতে পারে। মিটিংয়ে গিয়ে কি করব? সেখানে আপনি কোম্পানির বড় কর্তাদের কথা শুনতে পারবেন, তাদের প্রশ্ন করতে পারবেন, কোম্পানির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভোট দিতে পারবেন। সাধারণত 1 শেয়ার মানে 1 ভোট। বাহ, বেশ গণতান্ত্রিক ব্যবস্থা তো। অবশ্যই। আর কোম্পানি আইনত বাধ্য আপনাকে নিয়মিত রিপোর্ট পাঠাতে, ত্রৈমাসিক এবং বার্ষিক। সেখানে তাদের পারফরম্যান্স, আর্থিক অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা সব বিস্তারিত লেখা থাকে। তাদের সত্যি কথাই বলতে হয়, ভালো মন্দ দুটোই। ব্যবসার মূল উদ্দেশ্য তো লাভ করা। উৎস এটাকে কিভাবে দেখছে? দেখুন, লাভ করাই তো ব্যবসার ভিত্তি। সেটা একটা বড় কর্পোরেশন হোক বা আপনার পাড়ার মুদির দোকান, লাভ না হলে ব্যবসা টিকবে কি করে? শেয়ারহোল্ডাররা বিনিয়োগ করেন লাভের আশাতেই। অনেকে তো লাভ করাকে একটু অন্য চোখে দেখেন। হ্যাঁ, একটা ভুল ধারণা আছে যে লাভ মানেই লোভ বা এতে অন্যের ক্ষতি হয়। কিন্তু উৎস অ্যাডাম স্মিথের অদৃশ্য হাতের তত্ত্বের কথা বলছে। মানে লাভের অন্বেষণই আসলে পুঁজিকে সবচেয়ে কার্যকর পথে চালিত করে। যেমন ধরুন পার্সোনাল কম্পিউটার। লাভের আশাতেই কোম্পানিগুলো বিনিয়োগ করেছে, গবেষণা করেছে, প্রতিযোগিতা করেছে। ফলে আমরা আরও ভালো, আরও সস্তা কম্পিউটার পেয়েছি। ভালো কোম্পানিগুলো পুরস্কৃত হয়, তাদের শেয়ারের দাম বাড়ে, খারাপগুলো শাস্তি পায়। তার মানে লাভ সমাজের জন্যও ভালো? অবশ্যই। লাভ থেকেই আসে উদ্ভাবন, কর্মসংস্থান, জীবনযাত্রার মানোন্নয়ন। লাভজনক কোম্পানিগুলোই পারে কর দিতে, পারে দাতব্য কাজে অংশ নিতে। লাভজনক অর্থনীতিতেই দারিদ্র্য কমানো সম্ভব। এই লাভের মূল চালিকা শক্তি হিসেবে উৎস গ্রোথ বা বৃদ্ধির কথা বলছে। হ্যাঁ, তবে এখানে বৃদ্ধি মানে শুধু কোম্পানির আকার বড় হওয়া নয়, বরং আয় বৃদ্ধি। মানে কোম্পানি লাভজনকভাবে বাড়ছে কিনা সেটা দেখা। আয় বৃদ্ধিটাই আসল। একদম। দীর্ঘমেয়াদে স্টকের দাম বাড়ার পেছনে কোম্পানির আয় বৃদ্ধিটাই হল মূল চালিকা শক্তি। উৎস একটা রক ব্যান্ডের উপমা দিয়েছে। ধরুন, আপনি একটা উঠতি ব্যান্ডের শুরুর দিকে $1000 দিলেন তাদের একটা ভালো অ্যাম্প্লিফায়ার কেনার জন্য। বিনিময়ে তাদের আয়ের 10% মালিকানা পেলেন। ব্যান্ডটা জনপ্রিয় হলে, তাদের আয় বাড়লে আপনার ওই 10% মালিকানার মূল্যও বাড়বে। দারুণ উপমা। তাই শুধু স্টকের দামের ওঠানামা না দেখে কোম্পানিটা আসলে আয় বাড়াতে পারছে কিনা সেই গল্পটা বোঝা খুব জরুরি। দেখা গেছে দীর্ঘমেয়াদে স্টকের দামের গড় বৃদ্ধি প্রায় 8%। আসলে কোম্পানির গড় আয় বৃদ্ধির 8%-এর সাথে ডিভিডেন্ড প্রায় 3% যোগ করেই আসে, মোট 11% রিটার্ন। তার মানে শুধু বেশি দামের শেয়ার মানেই সেটা দামি নয়? ঠিক। $100 একটা শেয়ার তার আয়ের তুলনায় সস্তা হতে পারে যদি শেয়ার প্রতি আয় $10 হয়, পিই = 10। আবার $10 একটা শেয়ার খুব দামি হতে পারে যদি আয় মাত্র 10 সেন্ট হয়, পিই = 100। পিই রেশিও এখানেই সাহায্য করে। কোম্পানি লাভ দিয়ে কি করে? মূলত 4টে জিনিস করতে পারে। 1. ব্যবসায় আবার বিনিয়োগ করতে পারে, নতুন দোকান খোলা, কারখানা তৈরি করা ইত্যাদি। যদি এই বিনিয়োগে ভালো রিটার্ন আসে তবে এটা শেয়ারহোল্ডারদের জন্য খুব ভালো। আর 2. টাকাটা অপচয় করতে পারে, অপ্রয়োজনীয় বিলাসিতা, ভুলভাল কোম্পানি কেনা ইত্যাদি, এটা খারাপ। 3. নিজেদের শেয়ার বাজার থেকে কিনে নিতে পারে, শেয়ার বাইব্যাক, এতে বাজারের শেয়ার সংখ্যা কমে বাকি শেয়ারগুলোর দাম বাড়ে। 4. লাভের অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে ডিভিডেন্ড হিসেবে ভাগ করে দিতে পারে। কোনটা ভালো? সেটা কোম্পানির অবস্থা আর কৌশলের উপর নির্ভর করে।
এই গল্প জানা বা কোম্পানিটাকে বোঝার গুরুত্ব বোঝাতে উৎস কি কোনো উদাহরণ দিয়েছে? হ্যাঁ, দুটো দারুণ উদাহরণ আছে। একটা হলো নাইকি। ১৯৮৭ সালে তাদের ব্যবসা ভালো চলছিল না, বিক্রি আর লাভ দুই কম ছিল। হুম। কিন্তু তাদের ভবিষ্যতের জন্য আসা অর্ডারগুলো বাড়ছিল, যা থেকে বোঝা যাচ্ছিল যে তারা ঘুরে দাঁড়াচ্ছে। যারা শুধু স্টকের তখনকার দাম না দেখে এই ভেতরের খবরটা বা গল্পটা বুঝেছিলেন, তারা ওই বছরের শেষের দিকে বাজার যখন পড়ল, তখন কম দামে নাইকের শেয়ার কিনেছিলেন। এবং লাভ করেছিলেন। হ্যাঁ, পরের ৫ বছরে সেই শেয়ারের দাম ১২ গুণেরও বেশি বেড়েছিল। বাহ। আরেকটা উদাহরণ, জনসন অ্যান্ড জনসন। ১৯৯৪ সালের দিকে তাদের স্টক ভালো পারফর্ম করছিল না, কিন্তু তাদের বার্ষিক রিপোর্ট দেখলে বোঝা যাচ্ছিল কোম্পানির ভিত্তি খুবই মজবুত। তারা টানা ৩২ বছর ধরে ডিভিডেন্ড বাড়িয়ে আসছিল, প্রচুর নতুন পণ্য বাজারে আনছিল, তাদের ব্যালেন্স শিট শক্তিশালী ছিল, আর তাদের পিই রেশিও বেশ কম ছিল। মানে গল্পটা জানা থাকলে কম দামে ভালো শেয়ার চেনার সুযোগ থাকে। একদম। শুধু দামের ওঠানামা দেখলে হয়তো ভয় পেয়ে বিক্রি করে দিতেন অথবা কেনার সুযোগটা হাতছাড়া করতেন। কোম্পানিটাকে বোঝাটাই আসল। চমৎকার আলোচনা হলো আজ। তাহলে যদি সংক্ষেপে বলি, মূল বিষয়গুলো হলো যত তাড়াতাড়ি সম্ভব সঞ্চয় আর বিনিয়োগ শুরু করা, চক্রবৃদ্ধি সুদের শক্তিকে বন্ধু বানানো, ঋণ, বিশেষ করে উচ্চ সুদের ঋণ এড়িয়ে চলা। হ্যাঁ, আর নিজের প্রয়োজন, ঝুঁকি নেওয়ার ক্ষমতা আর সময়সীমা বুঝে সঠিক বিনিয়োগের পথ বেছে নেওয়া। সেটা স্টক হতে পারে, বন্ড, মিউচুয়াল ফান্ড বা বাড়ি। আর সবচেয়ে জরুরি হলো দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি রাখা, ধৈর্য ধরা, শৃঙ্খলা মেনে চলা আর বাজারের রোজকার ওঠানামায় ভয় না পেয়ে কোম্পানির আসল অবস্থা বা গল্প বোঝার চেষ্টা করা। একদম ঠিক। সবশেষে আমি বরং একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য। আজকের আলোচনায় আমরা মূলত সংখ্যা, কৌশল মানে আর্থিক দিকগুলো নিয়েই বেশি কথা বললাম। কিন্তু এর বাইরে আমাদের ব্যক্তিগত জীবনে এমন কোনো মূল্যবোধ বা জীবনের কোনো বৃহত্তর লক্ষ্য কি থাকতে পারে, যা আমাদের সঞ্চয় এবং বিনিয়োগের সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করতে পারে? মানে এমনভাবে কি আমাদের আর্থিক পরিকল্পনা করা সম্ভব, যাতে সেটা শুধু আমাদের নিজেদের আর্থিক লক্ষ্যগুলোই পূরণ করবে না, বরং আমাদের জীবনের বৃহত্তর কোনো উদ্দেশ্য বা সমাজে অবদান রাখার যে আকাঙ্ক্ষা, তার সাথেও সামঞ্জস্যপূর্ণ হবে? খুব গভীর একটা প্রশ্ন। এই ভাবনাটা না হয় থাকলো আমাদের সবার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার। আজকের আলোচনায় স্বাগত। আমরা আজ একটা কোম্পানির জীবনচক্রের একদম ভেতরটায় ডুব দেব। হাতে কিছু তথ্যসূত্র আছে যেগুলো দেখায় কিভাবে একটা কোম্পানি জন্মায়, কিভাবে বেড়ে ওঠে, পোক্ত হয়, আবার কখনো কখনো হারিয়েও যায়। পুরো ব্যাপারটা সহজে বোঝার জন্য আমরা অ্যাপেলের মতো একটা পরিচিত কোম্পানির উদাহরণ ধরে এগোবো। আমাদের লক্ষ্য হলো এই পুরো উত্থান পতনের পেছনের মূল কারণগুলো খুঁজে বের করা। ঠিক। আর এই যাত্রাটা কিন্তু দারুণ রোমাঞ্চকর, তাই না? একটা ছোট্ট আইডিয়া থেকে শুরু, তারপর পাবলিক লিমিটেড কোম্পানি হওয়া, বাজারের হাজারো চ্যালেঞ্জ সামলানো। আমরা এই পুরো পথ চলার বিভিন্ন বাঁক নিয়ে, বিভিন্ন পর্যায় নিয়ে কথা বলবো। সবচেয়ে মজার ব্যাপার হলো আজকের দিনের অনেক বড় বড় কোম্পানি যাদের বাজার মূল্য $বিলিয়ন, তাদের শুরুটা হয়েছিল খুব সাধারণ জায়গা থেকে। ধরুন রান্নাঘর বা গ্যারাজ। হ্যাঁ, দ্য বডি শপ, এইচপি, এমনকি অ্যাপল, এদের সবার শুরুটাই এমনই সাদামাটা ছিল। অ্যাপেলের কথাই ধরুন না, ১৯৭৬ সাল, দুজন কলেজ ড্রপ আউট, স্টিভ জবস, বয়স ২১, আর স্টিভ ওজনিয়াক, ২৬, তারাই শুরু করলেন। হ্যাঁ, তবে এখানে একটা ব্যাপার মনে রাখা দরকার, শুধু কলেজ ছাড়লেই কিন্তু হয় না। জবস আর ওয়াজনিয়াক দুজনেই কম্পিউটার নিয়ে দারুণ উৎসাহী ছিলেন, আর জানতেনও অনেক। বিশেষ করে ওয়াজনিয়াক, তাকে বলা যায় ওই একেবারে গোড়ার দিকের একজন টেক উইজার্ড, প্রযুক্তি জাদুকর আর কি। তিনি এমন একটা পার্সোনাল কম্পিউটার বানানোর কথা ভেবেছিলেন, যা সাধারণ মানুষ আমরা আপনারা ঘরে বসে ব্যবহার করতে পারব। তখনকার দিনে এটা প্রায় ভাবাই যেত না। তারই যে হ্যাকিং বা প্রচলিত সিস্টেম ভেঙে নতুন কিছু করার মানসিকতা, সেটাই কিন্তু খুব গঠনমূলকভাবে কাজে লেগেছিল। একদম। জবসের বাড়ির গ্যারেজে তারা প্রথম অ্যাপল কম্পিউটার অ্যাপল ওয়ান তৈরি করেন। কিন্তু টাকা কই? নিজেদের যা ছিল একটা পুরনো ভক্সওয়াগেন ভ্যান আর দুটো দামি ক্যালকুলেটর, সেগুলো বেচে জোগাড় হলো মাত্র $১৩০০। মাত্র ১৩০০? ভাবা যায়? সেই টাকায় যন্ত্রাংশ কিনে ৫০টা কম্পিউটার বানিয়ে বিক্রি করলেন। আর সেই বিক্রির টাকা দিয়ে আবার
আরও উন্নত মডেল তৈরির পথে এগোলেন। এই একদম শুরুর পর্যায়টা কিন্তু ভীষণ ঝুঁকিপূর্ণ। মানে উদ্যোক্তাকে নিজের পকেট থেকে পয়সা ঢালতে হয়, নিজের বাড়ি জমানো টাকা সব হারানোর ঝুঁকি নিতে হয়। আসলে এখানে দরকার হয় প্রচণ্ড সাহস আর আত্মবিশ্বাস। একটা নিশ্চিত চাকরির আরাম ছেড়ে এই অনিশ্চয়তার পথে হাঁটা তো সহজ কথা নয়। নিজের টাকা ছাড়াও তারা যে দিনের পর দিন অমানসিক পরিশ্রম করেন, সেটার হিসেব আর কে রাখে? কিন্তু নিজের টাকা তো একসময় ফুরিয়ে যায়, তাই না? ব্যবসার চাকা সচল রাখতে আরও অর্থের প্রয়োজন হয়। তখনই দরকার হয় অন্যের সাহায্য। এদের বলা হয় অ্যাঞ্জেল ইনভেস্টর। এরা সাধারণত ধনী বন্ধু বা আত্মীয় হন, যারা আইডিয়ার ওপর ভরসা করে টাকা ঢালেন। হ্যাঁ, আর বিনিময়ে কোম্পানির কিছুটা শেয়ার বা মালিকানা নেন। ঠিক, এর মানে হলো প্রতিষ্ঠাতাকে কোম্পানির একছত্র মালিকানা কিছুটা ছাড়তে হয়। আর আইডিয়া যদি ভালো হয়, ব্যবসা একটু দাঁড়াতে শুরু করে, তখন পরের ধাপে আসে ভেঞ্চার ক্যাপিটালিস্ট, মানে ভিসি। এরা কিন্তু পেশাদার বিনিয়োগকারী। এরা অনেক বেশি বিচার বিশ্লেষণ করে টাকা ঢালে। কোম্পানির ম্যানেজমেন্ট কতটা দক্ষ, ব্যবসার মডেলটা টিকবে কিনা, বাজারের ভবিষ্যৎ কি, এই সব কিছু খুঁটিয়ে দেখে। মানে ঝুঁকি কমাতে চায় আর কি। এরা শুধু টাকাই দেয় না, অনেক সময় ব্যবসায়িক পরামর্শও দেয়, গাইড করে। অ্যাপেলের ক্ষেত্রে বিষয়টা কিভাবে ঘটেছিল? তাদের প্রথম বড় বিনিয়োগকারী ছিলেন মাইক মার্কুলা। ইন্টেল আর ফেয়ারচাইল্ড সেমিকন্ডাক্টরের মতো নামকরা কোম্পানির প্রাক্তন ইঞ্জিনিয়ার ছিলেন তিনি। তিনি কিন্তু শুধু অ্যাঞ্জেল ইনভেস্টর ছিলেন না, তিনি $250,000 কোম্পানির প্রায় 1/3 শেয়ার কিনেছিলেন। হ্যাঁ, আর শুধু তাই না, তিনি কিন্তু প্রথম বিজনেস প্ল্যান তৈরিতেও সাহায্য করেন। এটা খুব গুরুত্বপূর্ণ ছিল। একদম। তিনি আবার অভিজ্ঞ ম্যানেজার মাইক স্কটকে অ্যাপেলের প্রেসিডেন্ট হিসাবে নিয়ে আসেন, আর রেজিস ম্যাককেনাকে দায়িত্ব দেন লোগো ডিজাইন ও বিজ্ঞাপনের। এই সিদ্ধান্তের ফলে জবস আর ওয়াজনিয়া কিন্তু প্রোডাক্ট ডেভেলপমেন্টে, মানে টেকনিক্যাল দিকটায় পুরোপুরি মন দেওয়ার সুযোগ পান। অ্যাপেলের ওই প্রাথমিক সাফল্যের পেছনে ছিল কিছু দারুণ উদ্ভাবন। যেমন ধরুন কালার গ্রাফিক্স, সাধারণ টিভিকে মনিটর হিসেবে ব্যবহার করার সুবিধা, আর ডেটা স্টোর করার জন্য ডিস্ক ড্রাইভের ব্যবহার। এগুলোও সেই সময় বেশ আলোড়ন ফেলেছিল কিন্তু। দেখুন না, 1977-এর জুনের মধ্যে তারা $1 মিলিয়ন অ্যাপল কম্পিউটার বিক্রি করে ফেলেছিল। অবিশ্বাস্য। হ্যাঁ, আর 1978-এ আসে আরও সফল অ্যাপল 2, আর 1979-এ তারা ভিসিদের কাছ থেকে $7.2 মিলিয়ন বিনিয়োগ পায়। মানে যাকে বলে রকেট গতিতে এগিয়ে চলা। এরপর আসে কোম্পানির জীবনে একটা বিশাল মাইলফলক, ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও। মানে কোম্পানি প্রথমবারের মতো সাধারণ মানুষের কাছে শেয়ার বিক্রি করে বাজার থেকে অনেক টাকা তোলে। এটা অনেকটা নির্বাচনে দাঁড়ানোর মতো ব্যাপার। কোম্পানিকে অনেক বেশি স্বচ্ছ হতে হয়, নিয়মিত রিপোর্ট ছাপাতে হয়, অনেক নিয়মকানুন মানতে হয়। মানে প্রাইভেট কোম্পানির সেই স্বাধীনতা আর থাকে না। আচ্ছা, একে কোম্পানির দ্বিতীয় জন্মদিনও বলা যেতে পারে। পুরো প্রক্রিয়াটা সামলায় বড় বড় ইনভেস্টমেন্ট ব্যাংক। তারাই শেয়ার বিক্রির ব্যবস্থা করে, সম্ভাব্য বিনিয়োগকারীদের টানতে রোড শো করে, মানে বিভিন্ন শহরে গিয়ে কোম্পানির গল্প বলে। কোম্পানির সব তথ্য দিয়ে প্রসপেক্টাস বা বিবরণীপত্র তৈরি করে। এই প্রসপেক্টাসে কিন্তু লাল কালিতে বড় করে ঝুঁকির কথাও লেখা থাকে। মজা করে এগুলোকে বলে রেড হেয়ারিং, মানে বিনিয়োগকারীদের সাবধান করা আর কি। খবরের কাগজে যে বিজ্ঞাপন দেওয়া হয় তাকে বলে টুমস্টোন অ্যাড। দেখতে অনেকটা সমাধিলিপির মতো, সাদামাটা তো, তাই এই নাম। যদিও এটা আসলে কোম্পানির পাবলিক জীবনের শুরু। একটা মজার তথ্য দিই, এই প্রথম শেয়ার বিক্রিতে মানে আইপিওতে সাধারণ ছোট বিনিয়োগকারীরা কিন্তু খুব কমই শেয়ার কেনার সুযোগ পান। বেশিরভাগ শেয়ার বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, যেমন ধরুন মিউচুয়াল ফান্ড বা পেনশন ফান্ডের ম্যানেজারদের জন্য বরাদ্দ থাকে। অ্যাপেলের আইপিও হয়েছিল 1980 সালের ডিসেম্বরে। 4.6 মিলিয়ন শেয়ার বাজারে আসার মাত্র 1 ঘন্টার মধ্যে সব বিক্রি। ভাবা যায়? 1 ঘন্টা? হ্যাঁ, যদিও ম্যাসাচুসেটসের মতো কিছু রাজ্যে ওই যে ব্লু স্কাই আইন বলে একটা ব্যাপার ছিল, সেটার কারণে শুরুতে অ্যাপেলের শেয়ার বিক্রি আটকে দেওয়া হয়েছিল। এই আইনগুলো আনা হয়েছিল যাতে কেউ ফাঁকা প্রতিশ্রুতি দিয়ে মানুষের টাকা হাতিয়ে নিতে না পারে। ও আচ্ছা, পরে নিশ্চয়ই ভুল ভাঙে। অবশ্যই, পরে বোঝা যায় অ্যাপেলের ক্ষেত্রে এই ভয়টা ঠিক ছিল না। আইপিও থেকে যে টাকাটা আসে তার একটা ভাগ তো ইনভেস্টমেন্ট ব্যাংক নেয়, তাদের সার্ভিস চার্জ। কিছুটা পান প্রতিষ্ঠাতারা, আগের বিনিয়োগকারীরা, মানে কিছু শেয়ার বেচে লাভ তুলে নেন। আর বাকি টাকাটা সেটা কোম্পানির কাছে যায় ব্যবসা বাড়ানোর জন্য। এরপর শেয়ার স্টক এক্সচেঞ্জে কেনাবেচা শুরু হয়।
অ্যাপেলের ক্ষেত্রে ন্যাসডেকে। প্রায় দেখা যায় আইপিওর কিছুদিন পর শেয়ারের দাম কিছুটা পড়ে। অ্যাপেলের শেয়ারও প্রথম বছরে $22 থেকে কমে $14 নেমে এসেছিল। এটা হয়তো পরের দিকের বিনিয়োগকারীদের জন্য একটা সুযোগ তৈরি করে দেয়। তার মানে জবস, ওয়াজনিয়াক আর মার্কুলা রাতারাতি বিরাট ধনী হয়ে গেলেন। আইপিওতে তারা কিছু শেয়ার বিক্রি করে প্রত্যেকে $100 মিলিয়ন বেশি আয় করেন ঠিকই, কিন্তু বেশিরভাগ শেয়ার কিন্তু নিজেদের কাছেই রেখেছিলেন। মাত্র 4 বছরে $1300 বিনিয়োগ থেকে এই জায়গায় পৌঁছানো সত্যিই অবিশ্বাস্য। হ্যাঁ, তবে একটা জরুরি বিষয় মনে রাখতে হবে। কোম্পানি কিন্তু শুধু তখনই সরাসরি টাকা পায় যখন তারা নতুন শেয়ার ইস্যু করে, মানে আইপিও বা পরে যদি আবার সেকেন্ডারি অফারিং করে। স্টক মার্কেটে যখন আমরা বা অন্যরা শেয়ার কিনি বা বেচি, তখন কিন্তু টাকাটা একজন বিনিয়োগকারীর কাছ থেকে আরেকজন বিনিয়োগকারীর কাছে যায়। কোম্পানি এর থেকে সরাসরি কোনো আর্থিক লাভ পায় না। এটা অনেকটা পুরনো গাড়ি কেনাবেচার বাজারের মতো, যেখানে গাড়ির নির্মাতা কোম্পানি কোনো টাকা পায় না, তাই না? বেশ, তাহলে কোম্পানির জন্ম আর টাকা তোলার পর্বটা তো বোঝা গেল। এবার এদের জীবনের বিভিন্ন পর্যায় নিয়ে কথা বলা যাক, কি বলেন? প্রথম ধাপ হল নবীন বা তরুণ কোম্পানি। এদের শক্তি থাকে, নতুন আইডিয়া থাকে, চোখে অনেক স্বপ্ন থাকে, কিন্তু অভিজ্ঞতা কম থাকে, ভুলের সম্ভাবনাও বেশি। আইপিও থেকে টাকা পেলেও টিকে থাকার লড়াইটা কিন্তু সহজ নয়। টাকা ফুরিয়ে যাওয়া, আইডিয়া ফ্লপ করা, আইনি ঝামেলা, মারাত্মক প্রতিযোগিতা, প্রোডাক্ট বাজারে না চলা, মানে হাজারো ঝুঁকি। পরিসংখ্যান বলছে অর্ধেকের বেশি নতুন কোম্পানি প্রথম 5 বছরের মধ্যেই বন্ধ হয়ে যায়। ঠিক। তাই এই কোম্পানিগুলোর দিকে খুব সতর্কভাবে নজর রাখতে হয়, বিশেষ করে তাদের হাতে নগদ টাকা কতটা আছে সেদিকে। ক্যাশ ফ্লো বা নগদ অর্থের প্রবাহ, এটাই এদের বাঁচা মরার প্রশ্ন। তবে হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু সবচেয়ে দ্রুত বেড়ে ওঠার সম্ভাবনা থাকে, কারণ তাদের বেসটা ছোট, তো তাই অল্প সাফল্য শতাংশের হিসাবে অনেক বড় বৃদ্ধি দেখায়। এরপর আসে মধ্যবয়সী কোম্পানি। এরা বাজারে পরিচিতি পেয়ে গেছে, আগের ভুল থেকে শিখেছে, ব্যবসার একটা শক্ত ভিত্তি তৈরি হয়েছে। অনেকটা মানুষের মধ্যজীবনের মতো কিছুটা স্থিতিশীলতা এসেছে। কিন্তু সমস্যা হলো, এই পর্যায়ে এসে বৃদ্ধির হারটা কমে যায়, আগের মতো রকেট গতিতে বাড়ে না, আর প্রতিযোগিতাও খুব তীব্র হয়। একটু গা ছাড়া দিলেই পিছিয়ে পড়ার ভয় থাকে। এই সময়েই অনেক কোম্পানির মিড লাইফ ক্রাইসিস দেখা দেয়। অ্যাপেলের উদাহরণে যদি ফিরি, 1980 সালের শেষের দিকে তারা অ্যাপেল 3 বাজারে আনে, যেটা একেবারেই চলেনি, বরং প্রচুর সমস্যা দেখা দিয়েছিল। এতে ক্রেতাদের আস্থা নষ্ট হয়, কোম্পানির সুনামেও বেশ ধাক্কা লাগে। অ্যাপেলকে তখন দ্রুত ব্যবস্থা নিতে হয়েছিল। এরপর তারা মাউস সহ গ্রাফিক্যাল ইন্টারফেসের লিসা কম্পিউটার আনে। অনেক আধুনিক ছিল সেটা, কিন্তু দাম বেশি হওয়ায় সেটাও তেমন সফল হয়নি। ফল কি হলো? শেয়ারের দাম প্রায় 50% পড়ে গেল। মার্কুলাকে প্রেসিডেন্টের পদ থেকে সরে যেতে হয়। তখন পেপসিকো থেকে জন স্কালিকে নিয়ে আসা হয় কোম্পানির হাল ধরতে, বিশেষ করে মার্কেটিং সামলানোর জন্য। তারপর অ্যাপল নিয়ে এলো ম্যাকিনটশ। ব্যবহার করা সোজা, দেখতে সুন্দর, দামও লেসার চেয়ে কম। তারা একটা দারুণ মার্কেটিং কৌশল নিল, মানুষকে 24 ঘন্টার জন্য কম্পিউটার বাড়ি নিয়ে গিয়ে ব্যবহার করার সুযোগ দিল। প্রথম 3 মাসেই 70,000 ম্যাকিনটশ বিক্রি হলো। তবে এরপর কোম্পানির ভেতরেই ক্ষমতার দ্বন্দ্ব শুরু হলো, জবস আর নতুন সিইও স্কালির মধ্যে। এটা কিন্তু দেখায় পাবলিক কোম্পানিতে প্রতিষ্ঠাতার ক্ষমতাও আর আগের মতো থাকে না। যাই হোক, শেষ পর্যন্ত ম্যাকিনটশ ব্যবসায়িক জগতে বেশ সফল হয়েছিল। এই যে উত্থান পতন, এই সংকটের মুহূর্তগুলো, এগুলো বিনিয়োগকারীদের জন্য খুব কঠিন সময়। শেয়ার বেছে দেবেন নাকি কোম্পানির ঘুরে দাঁড়ানোর আশায় ধরে রাখবেন? আমরা তো এখন জানি অ্যাপল দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু সেই 80-র দশকের মাঝামাঝি সময়ে দাঁড়িয়ে এটা বোঝা প্রায় অসম্ভব ছিল। মধ্যবয়সী কোম্পানির আসল চ্যালেঞ্জটাই হলো এই সংকটগুলো পেরিয়ে নিজেদের প্রাসঙ্গিকতা ধরে রাখা। মূল শিক্ষাটা হলো, সাফল্য এলেই আত্মতুষ্টিতে ভুগলে চলবে না, কারণ বাজার আর প্রযুক্তি সবসময় বদলাচ্ছে। তো পেছনে ফেলে আসে, বৃদ্ধির হার অনেক কমে যায়, কখনো কখনো হয়তো থেমেও যায়। যেমন একসময় রিটেল জায়ান্ট উলওয়ার্থের কথা ভাবা যেতে পারে। অবশ্যই কিছু ব্যতিক্রম আছে, যেমন রিগলি, চুইংগাম, কোকাকোলা, ম্যাকডোনাল্ডস, যারা দীর্ঘ সময় ধরে নিজেদের অবস্থান ধরে রেখেছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় প্রাক্তন চ্যাম্পিয়নরা ধীরে ধীরে পিছিয়ে পড়ে। ইউএস স্টিলের উদাহরণ দেখুন। একসময় আমেরিকার সবচেয়ে বড় কোম্পানি ছিল। 1959 সালে শেয়ারের দাম শিখরে পৌঁছায়। তারপর আর কখনোই সেই দামে ফিরতে পারেনি। শিক্ষাটা কি?
কোনো কোম্পানি চিরকাল শীর্ষে থাকে না। একসময়ের দারুণ জনপ্রিয় ব্লু চিপ স্টকও সময়ের সাথে জৌলুস হারাতে পারে। আরও উদাহরণ আছে ইন্টারন্যাশনাল হারভেস্টার, যারা এখন ন্যাভিস্টার নামে পরিচিত, জনস ম্যানভিল অ্যাসবেস্টাস কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিল, অ্যালকোয়া অ্যালুমিনিয়াম, এমনকি জেনারেল মোটরস বা জিএম তো ৬৫ সালে আমেরিকান গাড়ির বাজারের প্রায় অর্ধেক দখল করে রেখেছিল, কিন্তু পরে জাপানি আর ইউরোপিয়ান গাড়ির সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে অনেক পিছিয়ে পড়ে। তারা পরিবর্তনের সাথে মানিয়ে নিতে অনেক দেরি করে ফেলে। আইবিএমের কথাও তো বলা যায়, একসময় কম্পিউটারের দুনিয়ায় শেষ কথা ছিল। তাদের মেইন ফ্রেম কম্পিউটার ছিল ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, কিন্তু পার্সোনাল কম্পিউটার বা পিসির বিপ্লবের সময় তারা ঠিকমতো সাড়া দিতে পারেনি। ফলাফল আয় কমে যাওয়া, শেয়ারের দাম পুড়ে যাওয়া। আসলে বড় কোম্পানিগুলো অনেক সময় নিজেদের অতীতের সাফল্যের জালেই আটকে যায়, নতুন কিছুর দিকে এগোতে দ্বিধা করে। তাহলে প্রশ্ন উঠতেই পারে, পুরনো বয়স্ক কোম্পানিতে বিনিয়োগ করার যুক্তিটা কি? কয়েকটি কারণ আছে অবশ্য। প্রথমত, এদের ব্যবসা সাধারণত অনেক প্রতিষ্ঠিত, তাই হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি কম থাকে। দ্বিতীয়ত, এরা প্রায়শই নিয়মিত ডিভিডেন্ড বা লভ্যাংশ দেয়। তৃতীয়ত, এদের হাতে অনেক মূল্যবান সম্পদ থাকতে পারে, যেমন ব্র্যান্ড, রিয়েল এস্টেট, যার মোট মূল্য হয়তো শেয়ারের দামের চেয়েও বেশি। একে বলে ব্রেকআপ ভ্যালু। আর চতুর্থ কারণ হল ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা। জেরক্স বা আমেরিকান এক্সপ্রেসের মতো কোম্পানিগুলো কিন্তু পতনের মুখ থেকে দারুণভাবে ফিরে এসেছে। তবে হ্যাঁ, পুরনো কোম্পানির ঘুরে দাঁড়াতে অনেক সময় লাগে, তাই বিনিয়োগকারীদের ধৈর্য ধরতে হয়। এই কোম্পানিগুলোর জগতে প্রতিনিয়ত কত ঘটনা ঘটছে। মার্জার হচ্ছে, মানে দুটো কোম্পানি মিলে একটা হয়ে যাচ্ছে। ডাইভেস্টিচার বা স্পিন অফ হচ্ছে, মানে কোম্পানির কোনো একটা অংশ আলাদা হয়ে যাচ্ছে। আবার টেক ওভারও হচ্ছে, মানে একটা কোম্পানি আরেকটাকে কিনে নিচ্ছে। এই কিনে নেওয়াটা বন্ধুত্বপূর্ণ হতে পারে, আবার জোর করেও হতে পারে, যাকে বলে হোস্টাইল টেক ওভার। যেমন ক্রাফট ফুডসকে কিনে নিয়েছিল ফিলিপ মরিস। পুরো ব্যাপারটাই যেন একটা কর্পোরেট সোপ অপেরা। হ্যাঁ, টেক ওভারের পেছনে অনেক কারণ থাকতে পারে। হয়তো টার্গেট কোম্পানির হাতে প্রচুর নগদ টাকা আছে, অথবা যে কিনছে তার মনে হচ্ছে সে কোম্পানিটাকে আরও ভালোভাবে চালাতে পারবে, কিংবা স্রেফ ম্যানেজমেন্টের ইগো। যখন একই ধরনের ব্যবসার দুটো কোম্পানি এক হয়, তখন আশা করা হয় খরচ কমবে, লাভ বাড়বে। একে বলে সিনার্জি। সোজা কথায় দুয়ে দুয়ে ৫ হওয়ার আশা। যেমন হার্শি আর রিজ দুটোই ক্যান্ডি কোম্পানি। পেপসিকুম পানীয়র পাশাপাশি ফাস্ট ফুড চেনও, যেমন পিৎজা হাট, কেএফসি কিনেছে। হেঞ্জ খাবার কোম্পানির পাশাপাশি ওয়েট ওয়াচার্স ডায়েট কোম্পানি কিনেছে। এটা বেশ মজার সিনার্জি কিন্তু। আবার সারালি কেক বানানোর পাশাপাশি হেঞ্জ কিনে স্টকিংসের ব্যবসায় দারুণ সফল হয়েছিল। আর যখন একদম সম্পর্কহীন বিভিন্ন ধরনের কোম্পানিকে এক ছাতার তলায় আনা হয়, তখন তাকে বলে কনগ্লমারেট। ৬০ আর ৭০-এর দশকে এটা খুব জনপ্রিয় ছিল, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে এগুলো দীর্ঘমেয়াদে সফল হয়নি। যেমন গালফ অ্যান্ড ওয়েস্টার্ন এত বেশি কোম্পানি কিনত যে লোকে মজা করে বলতো এনগালফ অ্যান্ড ডিভাওয়ার, মানে গিলে ফেলা আর খেয়ে ফেলা। আইটিটির ক্ষেত্রেও একই কথা। এত বেশি মার্জার আর ডিমার্জার করেছে যে অনেকে এলিজাবেথ টেলরের বিয়ের সংখ্যার সাথে তুলনা করত। কিন্তু এই সব কার্যকলাপ সবসময় শেয়ার হোল্ডারদের জন্য লাভজনক হয় না। কোম্পানি তো হারিয়েও যেতে পারে, তাই না? কি কারণে এমনটা হয়? অবশ্যই, হয়তো খুব অল্প বয়সেই প্রচুর ঋণ করে ফেলেছে, অথবা তাদের পণ্যটা ত্রুটিপূর্ণ বা পুরনো হয়ে গেছে, কিংবা ভুল সময়ে ভুল ব্যবসায় নেমে পড়েছে। এক সময়ের বিশাল বিশাল কোম্পানিও কিন্তু ইতিহাসের পাতায় চলে গেছে। যেমন আমেরিকান কটন অয়েল, বাল্ডউইন লোকোমোটিভ, স্টুডবেকার মোটরস। এরা সবাই একসময় ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজের মতো গুরুত্বপূর্ণ সূচকের অংশ ছিল। ঠিক, টেকওভারের মাধ্যমে কোম্পানির স্বাধীন সত্তা চলে যায়, কিন্তু সেটাকে ঠিক মৃত্যু বলা যায় না। আসল মৃত্যু হয় যখন কোম্পানি দেনার দায়ে দেউলিয়া হয়ে যায়। তখন তারা ব্যাংক্রাপসি কোর্টে যায়। সেখানে দুটো পথ থাকে। চ্যাপ্টার 11 অনুযায়ী কোম্পানি চালু রেখে ঋণদাতাদের সাথে সমঝোতা করে দেনা শোধের চেষ্টা করা হয়। আর চ্যাপ্টার 7 মানে হল ব্যবসা পুরোপুরি গুটিয়ে ফেলা, সব সম্পত্তি বিক্রি করে পাওনাদারদের যতটা সম্ভব পরিশোধ করা। এই প্রক্রিয়ায় কর্মী, বিনিয়োগকারী, সরবরাহকারী সবাই ক্ষতিগ্রস্ত হয়। বিলুপ্ত কোম্পানিগুলোর কোনো স্মৃতিস্তম্ভ থাকে না, কিন্তু অর্থনীতিতে তাদের অবদান বা পতনের শিক্ষাটা ঠিকই থেকে যায়।
তাহলে দেখা যাচ্ছে কোম্পানির ভাগ্য শুধু তার নিজের কার্যকলাপের উপর নির্ভর করে না, বাইরের অর্থনৈতিক পরিস্থিতিও একটা বড় ভূমিকা রাখে। ঠিক যেমন জীবন্ত প্রাণী পরিবেশের উপর নির্ভরশীল, কোম্পানির দরকার হয় পুঁজি, ক্রেতা, কাঁচামাল সরবরাহকারী আর সরকারের অনুকূল নীতি। আগে যখন অর্থনীতি মূলত কৃষি নির্ভর ছিল, তখন আবহাওয়া ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এখন সুদের হার, বেকারত্বের হার, মানুষের কেনাকাটার পরিমাণ, এই অর্থনৈতিক সূচকগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক পরিস্থিতিকে মোটা দাগে ৩ রকম ভাবা যায়: গরম, ঠান্ডা আর উষ্ণ। গরম মানে অর্থনীতি খুব তেজি, ব্যবসা বাড়ছে, বেকারত্ব কম। কিন্তু বিপদ হল মুদ্রাস্ফীতির, মানে জিনিসপত্রের দাম আর সুদের হার বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। এটা শেয়ার বাজারের জন্য সাধারণত ভালো নয়, কারণ সুদের হার বাড়লে কোম্পানির ঋণের খরচ বাড়ে, লাভ কমে। আর ঠান্ডা অবস্থা? ঠান্ডা অবস্থা মানে অর্থনীতির গতি কমে যাওয়া, ব্যবসা মন্দা, কর্মী ছাঁটাই, মন্দার আশঙ্কা। এই সময়ে সাইক্লিক্যাল কোম্পানিগুলো, যেমন ধরুন গাড়ি, বাড়ি, বিলাসবহুল পণ্য, যাদের বিক্রি অর্থনীতির ভালো মন্দের সাথে খুব ওঠানামা করে, তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু কনজিউমার গ্রোথ বা ডিফেন্সিভ কোম্পানিগুলো, যেমন খাবার, ওষুধ, নিত্য প্রয়োজনীয় জিনিস, যাদের চাহিদা সবসময় থাকে, তারা তুলনামূলকভাবে ভালো অবস্থায় থাকে। আর উষ্ণ অবস্থা হল গোল্ডিলক্স সিনারিও, মানে খুব গরমও না, খুব ঠান্ডাও না, সবকিছু ঠিকঠাক। কিন্তু এই আরামদায়ক অবস্থাটা সাধারণত বেশি দিন টেকে না। অর্থনীতি এই গরম আর ঠান্ডার চক্রেই ঘুরতে থাকে। সরকার কি এই চক্রটাকে নিয়ন্ত্রণে কোনো ভূমিকা রাখে? যেমন ধরুন ১৯৩০-এর মহামন্দার মতো পরিস্থিতি যাতে আর না হয় সেজন্য? অবশ্যই। আধুনিক অর্থনীতিতে সরকারের ভূমিকা অনেক বড়। সরকারি ব্যয়, সামাজিক সুরক্ষা প্রকল্প যেমন বেকার ভাতা, এগুলো অর্থনীতির পতনের সময় একটা অবলম্বন বা কুশন হিসাবে কাজ করে, পতনটাকে কিছুটা ঠেকিয়ে রাখে। তবে এর উল্টোপিঠ হল বিশাল বাজেট ঘাটতির ঝুঁকি। আর মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ বা ফেড, মানে তাদের কেন্দ্রীয় ব্যাংক, অর্থের যোগান আর সুদের হার নিয়ন্ত্রণ করে অর্থনীতিকে ঠান্ডা বা গরম করার চেষ্টা করে। মন্দা বা রিসেশন কি তাহলে অবশ্যম্ভাবী? অনেকটা তাই। অর্থনীতির একটা স্বাভাবিক চক্র এটা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মার্কিন ডেটা দেখলে বোঝা যায়, মন্দা গড়ে প্রায় ১১ মাস স্থায়ী হয়। আর এই সময়ে প্রায় 1.6 মিলিয়নের বেশি চাকরি চলে যায়। কিন্তু আশার কথা হল, এরপর যে অর্থনৈতিক পুনরুদ্ধার পর্ব আসে, সেটা গড়ে প্রায় ৫০ মাস স্থায়ী হয় এবং প্রায় 9.2 মিলিয়ন নতুন চাকরি তৈরি হয়। তাই মন্দা এলে হতাশ না হয়ে বিশ্বাস রাখতে হয় যে এই পর্বও কেটে যাবে। যদিও অর্থনীতির ভবিষ্যৎ নির্ভুলভাবে বলা প্রায় অসম্ভব, জানেনই তো। অর্থনীতির এই ওঠানামার প্রভাব তো শেয়ার বাজারেও পড়ে। আমরা প্রায়ই শুনি বুল মার্কেট আর বেয়ার মার্কেট। এই কথাগুলো একটু বুঝিয়ে বলবেন? খুব সহজ করে বললে, বুল মার্কেট হলো যখন শেয়ারের দাম টানা বাড়তে থাকে, বিনিয়োগকারীদের মধ্যে কেনার ধুম পড়ে যায়, ঠিক যেন তেজি ষাঁড়ের মতো ছুটছে বাজার। বুল মানে তো ষাঁড়। আর বেয়ার মার্কেট হলো উল্টোটা, যখন দাম টানা পড়তে থাকে, সবাই ভয়ে শেয়ার বেচতে শুরু করে, যেন ভল্লুক গুটিয়ে যাচ্ছে। বেয়ার মানে ভল্লুক। সাধারণত শেয়ার বাজারের সূচক যখন সাম্প্রতিক সর্বোচ্চ অবস্থান থেকে 10% পড়ে, তখন তাকে বলে কারেকশন বা সংশোধন। আর 25% বা তার বেশি পড়লে তাকে পুরোদস্তুর বেয়ার মার্কেট ধরা হয়। ইতিহাসে অনেক বড় বড় বেয়ার মার্কেট এসেছে, যেমন ১৯২৯ সালের মহামন্দা শুরু, ১৯৭৩-৭৪ সালের তেল সংকট, ৮৮-৮৭ সালের ব্ল্যাক মানডে, আবার ধরুন ১৯৯০ সালের উপসাগরীয় যুদ্ধ বা ২০০৮ সালের অর্থনৈতিক সংকট। এই বেয়ার মার্কেট তো বিনিয়োগকারীদের জন্য খুব ভয়ের সময়। অবশ্যই, এটা বিনিয়োগকারীদের ধৈর্যের আসল পরীক্ষা। আর এর পূর্বাভাস দেওয়া প্রায় অসম্ভব। কখন বাজার পড়বে বা কখন উঠবে, এটা অনুমান করে শেয়ার কেনাবেচা করা, যাকে বলে মার্কেট টাইমিং, এটা করতে গিয়ে বেশিরভাগ মানুষ লাভের চেয়ে লোকসানই বেশি করে। একটা খুব চালু কথা আছে, যত টাকা সরাসরি মার্কেট কারেকশনে নষ্ট হয়েছে, তার চেয়ে অনেক বেশি টাকা নষ্ট হয়েছে সেই কারেকশন এড়ানোর চেষ্টা করতে গিয়ে। তার মানে বাজারের পতনের ভয়ে বাইরে বসে থাকার চেয়ে বিনিয়োগে থাকাই ভালো, এটাই বলতে চাইছেন? দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে দেখলে পরিসংখ্যান কিন্তু সেটাই বলে।
দেখা গেছে বাজারে সবচেয়ে ভালো পারফর্ম করা কয়েকটি দিন বা মাস যদি কেউ মিস করে তাহলে তার মোট রিটার্ন অনেক কমে যায়। এমনকি যদি কেউ খুব খারাপ সময়ে ধরা যাক বাজারের একেবারে চূড়ায় বিনিয়োগ শুরু করে, তাহলেও দীর্ঘ সময় ধরে বিনিয়োগ ধরে রাখলে কিন্তু ইতিবাচক রিটার্ন পাওয়া সম্ভব। এর একটা ভালো উপায় হল একবারে সব টাকা না ঢেলে নিয়মিত অল্প অল্প করে বিনিয়োগ করা, যেমন প্রতি মাসে বা ৩ মাস অন্তর। এটাকে কি সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি বলে? অনেকটা তাই। এই পদ্ধতিকে ডলার কস্ট অ্যাভারেজিং বা টাকার অঙ্কে গড় করাও বলে। এতে সুবিধা হলো যখন দাম বেশি থাকে তখন আপনি কম শেয়ার কেনেন, আর যখন দাম পড়ে যায় তখন একই টাকায় বেশি শেয়ার কিনতে পারেন। ফলে দীর্ঘমেয়াদে আপনার শেয়ার কেনার গড় খরচ কমে আসে এবং বাজারের ওঠানামার ঝুঁকিটাও কিছুটা কম মনে হয়। দারুণ। তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে আনি, আমরা দেখলাম একটা কোম্পানির জীবনযাত্রা কত বিচিত্র হতে পারে। গ্যারেজের এক চিলতে ঘর থেকে শুরু করে বিশ্বজোড়া কর্পোরেশন, তারপর আইপিওর মাধ্যমে পাবলিক কোম্পানি হওয়া, তরতর করে বেড়ে ওঠা, মধ্যবয়সে এসে স্থিতিশীল হওয়া বা সংকটে পড়া, তারপর পরিণত বয়সে এসে জৌলুস হারানো বা টিকে থাকার লড়াই, পুরো পথটাই নানা চ্যালেঞ্জে ভরা। প্রতিযোগিতা, অর্থনৈতিক চক্র, বাজারের মারাত্মক ওঠানামা সবকিছুর সাথেই মানিয়ে চলতে হয়। অ্যাপেলের উত্থান পতনের গল্পটা এই পুরো জীবনচক্রটা বোঝার জন্য অসাধারণ একটা উদাহরণ, তাই না? একদম। এর মূল কথাটা হলো পরিবর্তনই ব্যবসার একমাত্র ধ্রুবক। কোম্পানিগুলো অনেকটা জীবন্ত সত্তার মতোই, জন্মায়, বাড়ে, বদলায় এবং টিকে থাকার জন্য প্রতিনিয়ত পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে হয়। যারা এই পরিবর্তনের সাথে তাল মেলাতে পারে না তারা ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। এই জীবনচক্রের পর্যায়গুলো বোঝা ব্যবসা, বিনিয়োগ বা অর্থনীতি নিয়ে আগ্রহী সবার জন্য খুব জরুরি। আশা করি আমাদের আজকের আলোচনা এই বোঝাপড়াটা তৈরিতে কিছুটা হলেও সাহায্য করেছে। সবশেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। আমরা দেখলাম সৃষ্টি, স্থিতি আর পতন, এই চক্র চলতেই থাকে। আজকের এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে একটা কোম্পানির দীর্ঘমেয়াদী সাফল্য আর প্রাসঙ্গিকতা ধরে রাখার জন্য শুধু একটা ভালো শুরুর আইডিয়া বা একসময়ের দারুণ পারফরম্যান্সের বাইরে আর কোন ক্ষমতা বা গুণ সবচেয়ে বেশি জরুরি বলে মনে হয়? এটা নিয়ে আপনারা ভাবতে পারেন। আমেরিকার সম্পদ তৈরির ব্যাপারটা সময়ের সাথে সাথে কিভাবে বদলেছে, মানে কারা এই বদলের পেছনে, আর আমাদের খুব পরিচিত কিছু কোম্পানির সাফল্যের পেছনের গল্পটা কি, এসব নিয়েই আজকে আমরা একটু গভীরে যাব। হ্যাঁ, আমাদের আজকের আলোচনার ভিত্তি হচ্ছে ফর্বস ম্যাগাজিনের সেই বিখ্যাত ধনীদের তালিকা আর আমেরিকার কিছু আইকনিক কোম্পানির উত্থান নিয়ে লেখা একটা বইয়ের কিছু অংশ। ঠিক, আমাদের লক্ষ্য হলো সম্পদ জিনিসটা যে বদলায় সেটা বোঝা। কিভাবে দেখুন উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ থেকে ফোকাসটা সরে গেল নিজের চেষ্টায় বড় হওয়া উদ্যোক্তাদের দিকে। একদম। আর সাথে সাথে আমরা এটাও দেখব যে আমেরিকার এই যে বড় বড় কোম্পানিগুলো, এদের সাফল্যের আসল কারণগুলো কি কি। তাহলে চলুন ফোর্বস 400 তালিকা দিয়ে শুরু করি। এই তালিকাটা ঠিক কিভাবে আমেরিকার অর্থনীতির ছবিটা তুলে ধরে? ফর্বস যখন প্রথম তালিকা বের করল সেটা ১৯৮২ সাল। তখন কিন্তু তালিকার একদম শীর্ষে ছিলেন ডোনাল্ড কে লুডভিগ, মানে শিপিং টাইকুন। আচ্ছা। আর তারপরেই ছিলেন জে পল গেটির মতো যারা বাবার সম্পত্তি পেয়েছেন। প্রথম ১০ জনের মধ্যেই ৫ জন ছিল হান্ট পরিবারের, মানে টেক্সাসে তেল খুঁজে যারা ধনী হয়েছিলেন। তখনকার ধারণাটাই ছিল ওরকম, তেল খোঁজো, বড় লোক হও। হ্যাঁ, অনেকটা তাই। ওই তালিকায় রকফেলার, ডুপন্ট এইসব পুরনো পারিবারিক নামগুলোই ছিল বেশি। আর উত্তরাধিকার বা ইনহেরিটেন্স কথাটা মানে কম করে হলেও ৬৫ বার তো ব্যবহার হয়েই ছিল। কিন্তু মাত্র ১ দশকের মধ্যেই তো ছবিটা বেশ খানিকটা পাল্টে গেল, তাই না? একদম। ১৯৯৩ সালের তালিকায় এসে দেখা গেল উত্তরাধিকার সূত্রে ধনী হওয়া লোকের সংখ্যা বেশ কমে গেছে। সেটার কারণ কি ছিল? আসলে কারণ তো অনেকগুলো, যেমন ধরুন ইনহেরিটেন্স ট্যাক্স মানে উত্তরাধিকার কর, তারপর ধরুন বংশ পরম্পরায় সম্পদ ধরে রাখাটাও তো কঠিন, তাই না? হ্যাঁ, তা তো বটেই। আর সবচেয়ে বড় কারণ হলো নতুন নতুন সুযোগ তৈরি হওয়া। এই যে প্রযুক্তি এলো, স্টক মার্কেটের বিস্তার হলো, মানে পুরনো সম্পদের চেয়ে নতুন আইডিয়া, নতুন উদ্যোগ এগুলো অনেক বেশি দামি হয়ে উঠল। আর ঠিক এখানেই আমরা বিল গেটস বা ওয়ারেন বাফেটের মতো মানুষদের উঠে আসতে দেখি। বাফেটের কৌশলটা তো আবার খুব সোজা সাপটা, তাই না? হ্যাঁ, বাফেটের দর্শনটা ছিল খুবই সাধারণ, কিন্তু অসাধারণ কার্যকর।
উনি ভালো নির্ভরযোগ্য কোম্পানির শেয়ার কিনতেন, ধরুন কোকাকোলা, জিলেট, ওয়াশিংটন পোস্ট, আর লম্বা সময় ধরে রেখে দিতেন। মানে সবসময় জটিল পথেই যে সম্পদ তৈরি হয় তা নয়। না, একেবারেই না। ওর নিজের বিনিয়োগের দিকে তাকালেই বোঝা যায়। সামান্য $10,000 বিনিয়োগ করে 40 বছরে সেটা প্রায় $80 মিলিয়ন হয়ে যাওয়া, এটা তো ধৈর্য আর ঠিকঠাক বিচারের ফল। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই তালিকায় যারা উঠে এলেন তাদের অনেকেই কিন্তু খুব সাধারণ পরিবার থেকে এসেছেন, মানে হরাশিও এলজারের গল্পের মতো আর কি। ঠিক তাই। দেখুন, হ্যারি হেলমসলে, যিনি রিয়েল এস্টেটে বিশাল নাম করলেন, তিনি একসময় মেলরুম ক্লার্ক ছিলেন। আচ্ছা। ডেভিড গেফেন, মিউজিক ইন্ডাস্ট্রির এত বড় নাম, তিনিও মেলরুমে কাজ করতেন। রে ক্রোক, ম্যাকডোনাল্ডসকে যিনি বিশ্বজোড়া করলেন, তিনি মিল্কশেক মেশিন বেচতেন। স্যাম ওয়ালটনও তো জেসি পেন্নিতে ট্রেনি ছিলেন। হ্যাঁ, রস প্যারট ছিলেন আইবিএমের সেলসম্যান। কার্টিস কার্লসন একদম সামান্য ধার করে গোল্ড বন্ড ট্রেডিং স্ট্যাম্প কোম্পানি শুরু করেছিলেন। এদের গল্পগুলো শুনলে মনে হয়, আরে চেষ্টা করলে আর সুযোগ পেলে যে কেউ অনেক উঁচুতে উঠতে পারে। এমনকি কলেজ ড্রপ আউটদের সংখ্যাও তো কম নয়। বিল গেটস তো সবচেয়ে বড় উদাহরণ। অবশ্যই। বিল গেটস, পল অ্যালেন, টেড টার্নার, লরেন্স অ্যালিসন অনেকেই তো প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ করার আগেই ব্যবসায় নেমে পড়েছিলেন। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে, তারা কিন্তু স্কুল ছেড়েছিলেন কারণ তাদের মাথায় একটা দারুণ ব্যবসায়িক আইডিয়া ছিল বা সেটার প্রতি একটা তীব্র টান ছিল। পড়াশোনা ভালো লাগে না বলে ছেড়ে দেননি। ঠিক। আজকের দিনে তো শিক্ষার গুরুত্ব অন্যরকম। অবশ্যই। কিন্তু এদের উদাহরণ এটাও দেখায় যে গতানুগতিক পথের বাইরে গিয়েও অনেক বড় সাফল্য পাওয়া সম্ভব। আর বিলিয়নিয়ার হওয়ার পথও যে কত রকমের হতে পারে। অটো পার্টস, কফি ক্রিমার, পিৎজা, ভাবা যায়। প্যাকার্ড, ওয়ালমার্ট, অ্যামোয়ের মতো কোম্পানিগুলোর শুরুটাও তো খুব সাধারণ ছিল, তাই না? গ্যারেজে বা বেসমেন্টে। এত কিছুর পরেও এদের অনেকের জীবনযাপন কিন্তু খুব সাধারণ। যেমন স্যাম ওয়ালটনের পুরনো পিকআপ ট্রাক চালানো বা ওয়ারেন বাফেটের ওমাহাতে সেই একই পুরনো বাড়িতে থাকা। হ্যাঁ, এটা একটা দারুণ পয়েন্ট। ওয়ালটন, বাফেট বা ধরুন ইন্টেলের গর্ডন মোর, এদের দেখলে মনে হয় টাকাটাই শেষ কথা নয়। বিলাসবহুল জীবন কাটানোটা তাদের মূল লক্ষ্য ছিল না। তাহলে কোনটা ছিল? আমার মনে হয় যে কাজটা তারা ভালোবাসেন সেটা মন দিয়ে করা, একটা আইডিয়াকে সফল করা, একটা ব্যবসা দাঁড় করানো, এই চ্যালেঞ্জটাই তাদের চালিয়ে নিয়ে গেছে। ফোর্বস 400 তালিকায় অনেকের পাশেই দেখবেন লেখা থাকে লিভস কোয়াইটলি বা অ্যাভয়েডস প্রেস। আচ্ছা, এই যে নিজের চেষ্টায় বড় হওয়া উদ্যোক্তাদের কথা বলছি আমরা, এর কিছু দারুণ উদাহরণ তো আমেরিকার খুব পরিচিত কোম্পানিগুলোর শুরুর গল্পেই আছে। কোকাকোলার কথাই ধরুন, শুরুটা তো বেশ অন্যরকম ছিল। হ্যাঁ, কোকাকোলার গল্পটা তো ইন্টারেস্টিং। শুরু করেছিলেন জন পেম্বার্টন নামে একজন ফার্মাসিস্ট, আর তখন এটা ছিল একটা পেটেন্ট মেডিসিন। হ্যাঁ, আর তাতে তখন কোকা পাতার নির্যাসও থাকত। পেম্বার্টন দাবি করতেন এটা নাকি ব্রেন টনিক, মাথা ব্যথা, বিষণ্ণতা সব সারিয়ে দেয়। বলেন কি? কিন্তু ব্যবসা চলল কেমন? প্রথম বছরে বিজ্ঞাপনে প্রায় $74 খরচ করে আয় হয়েছিল মাত্র $50। ও, তাহলে আজকের কোকাকোলা হলো কিভাবে, কার হাত ধরে? আসা ক্যান্ডলার নামে আরেকজন ড্রাগিস্ট, উনি মাত্র $2300 ফর্মুলাটা কিনে নেন। উনি ছিলেন খুব বুদ্ধিমান। কি করলেন তিনি? ফোনে জোর দিলেন, কিন্তু সত্যি কথা বলে ওইসব অতিরঞ্জিত দাবিগুলো বাদ দিলেন। আচ্ছা। আর তৃতীয়ত, 1916 সালে সেই বিখ্যাত বোতলের ডিজাইনটা করালেন, যেটা দেখলেই লোকে কোক চিনে ফেলত। আর ওই যে সিরাপ থেকে সোডা মিশিয়ে বিক্রি? হ্যাঁ, ওটা ক্যান্ডলারের সময় শুরু। ফার্মেসিতে সিরাপ যেত, সেখানে সোডা ওয়াটার মিশিয়ে বিক্রি হতো। আর এই কাজটা যারা করতেন তাদের বলা হতো সোডা জার্ক। একটা নতুন পেশাই তৈরি হয়ে গিয়েছিল। তারপর কোম্পানিটা পাবলিক লিমিটেড হলো কিভাবে? ক্যান্ডলার পরে আর্নেস্ট উড্রাফের কাছে $25 মিলিয়ন কোম্পানি বেচে দেন। উড্রাসরা 1919 সালে এটাকে পাবলিক লিমিটেড কোম্পানি করে ফেলেন। শেয়ারের দাম কি শুরু থেকেই ভালো ছিল? না, শুরুতে বেশ ওঠানামা করেছে। একসময়ে তো কোম্পানি প্রায় দেউলিয়া হওয়ার মতো অবস্থা হয়েছিল। কিন্তু রবার্ট উড্রাফের নেতৃত্বে খরচ কমিয়ে, ম্যানেজমেন্ট গুছিয়ে কোক টিকে যায়। আচ্ছা। আর মজার ব্যাপার হলো, গ্রেট ডিপ্রেশনের সময় যখন লোকে হয়তো জুতো কেনা বন্ধ করে দিয়েছিল, তখনও কিন্তু কোক খাওয়া ছাড়েনি। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তো কোক প্রায় আমেরিকান কালচারের একটা অংশ হয়ে গেল, তাই না? একদম। আমেরিকান সোলজারদের হাত ধরে
কোক সারা বিশ্বে ছড়িয়ে পড়ল। ওই লাল বিলবোর্ডগুলো আমেরিকান লাইফস্টাইলের প্রতীক হয়ে উঠল। তারপর তো পেপসির সাথে লড়াই শুরু হলো। হ্যাঁ, স্নায়ুযুদ্ধের সময় পেপসির সাথে সে এক জোর টক্কর। মার্কেটিংয়ের ইতিহাসে ক্লাসিক লড়াই সেটা। আর ওই প্রতিযোগিতার চাপেই কিন্তু ডায়েট কোকের মতো প্রোডাক্ট এলো। পরে রবার্তো গয়জুয়েতের নেতৃত্বে কোক আন্তর্জাতিক বাজারে আরও শক্তিশালী হলো। কোকের মতো পানীয় তো আছেই, কিন্তু খুব সাধারণ জিনিস যেমন ধরুন চুইংগাম, সেটা দিয়েও তো বিশাল ব্যবসা হয়েছে। রিগলির কথা বলছি। হ্যাঁ, রিগলির গল্পটা তো মার্কেটিংয়ের পাঠ্য বইয়ে থাকার মতো। উইলিয়াম রিগলি জুনিয়র শুরুতে বাবার সাবান কোম্পানিতে কাজ করতেন। সাবান? হ্যাঁ, তো সাবানের সাথে উনি ফ্রি বেকিং পাউডার দিতেন। যখন দেখলেন বেকিং পাউডার বেশি চলছে, উনি সাবান বাদ দিয়ে শুধু বেকিং পাউডার বেচতে শুরু করলেন। ইন্টারেস্টিং। এখানেই শেষ নয়, বেকিং পাউডারের সাথে আবার ফ্রি চুইংগাম দিতে শুরু করলেন। যখন দেখলেন চুইংগামের চাহিদা সবচেয়ে বেশি, তখন বাকি সব বাদ ফোকাস করলেন শুধু চুইংগামে। বাহ, স্পিয়ারম্যান গাম তো ওনারই। হ্যাঁ, স্পিয়ারমেন্ট আসে 1893 সালে। আর তারা নিজেদের প্রোডাক্ট নিয়ে কতটা নিশ্চিত ছিল ভাবুন। 1915 সালে আমেরিকার সব ফোনবুক ইউজারের ঠিকানায় ফ্রি স্যাম্পল পাঠিয়েছিল। দারুণ আত্মবিশ্বাস। এখান থেকে শেখার আছে, মানে বাজার কি চায় সেদিকে খেয়াল রাখা, আর দরকার পড়লে নিজের মূল প্রোডাক্ট বদলে ফেলতেও রাজি থাকা। ক্যাম্বেল স্যুপের গল্পেও তো একজন উদ্ভাবকের ছোঁয়া আছে, তাই না? অবশ্যই। ডক্টর জন টি ডরেন্স, পিএইচডি করা কেমিস্ট, ভালো চাকরির অফার ছেড়ে চাচার স্যুপ কোম্পানিতে ঢুকেছিলেন। কেন? কারণ ওখানেই উনি কনডেন্সড স্যুপ, মানে স্যুপকে ঘন করে টিনজাত করার আইডিয়াটা কাজে লাগান। এটা তো পরিবহন আর সংরক্ষণের দুনিয়ায় বিপ্লব এনেছিল। পরে উনি চাচার শেয়ার কিনে কোম্পানির মালিক হন। ব্যবসায়িক বুদ্ধিও নিশ্চয়ই ছিল। প্রখর বুদ্ধি। 1929 সালে শেয়ার বাজার যখন ক্র্যাশ করল, তার ঠিক আগে উনি ওর ব্রোকারের পরামর্শে সব স্টক বেচে দিয়েছিলেন। ভাবা যায়, সম্ভবত ইতিহাসের সেরা ব্যবসায়িক পরামর্শগুলোর একটা ছিল সেটা। পুরনো দিনের প্রয়োজন মেটানোর ব্যবসাও কিন্তু টিকে আছে, যেমন লিভাই স্ট্রসের জিন্স। ঠিক, লিভাই স্ট্রাস তো জার্মান অভিবাসী ছিলেন। ক্যালিফোর্নিয়ার গোল্ড রাশের সময় উনি দেখলেন যারা সোনা খুঁজছে তাদের জন্য খুব টেকসই প্যান্ট দরকার। তখন তো জিন্স ছিল না। না, উনি প্রথমে তাঁবুর ক্যানভাস দিয়ে প্যান্ট বানিয়েছিলেন। পরে আরও শক্ত ডেনিম কাপড় ব্যবহার শুরু করেন আর 1873 সালে সেটার প্যাটেন্ট নেন। এটাও কিন্তু প্রয়োজনের তাগিদেই তৈরি হওয়া একটা দারুণ জিনিস। আচ্ছা, এবার একটু নতুন যুগের কোম্পানির দিকে আসি। বেন অ্যান্ড জেরিস আইসক্রিমের গল্পটা বেশ অন্যরকম লাগে। মানে দুজন হিপি বন্ধু থেকে এত বড় ব্র্যান্ড। হ্যাঁ, বেন কোহেন আর জেরি গ্রিনফিল্ডের গল্পটা সত্যি অন্যরকম। ওরা নানা রকম ছোটখাটো কাজ করেছেন, তারপর মাত্র $5 দিয়ে একটা করেসপন্ডেন্স কোর্স করে আইসক্রিম বানানো শেখেন। মাত্র $5 কোর্স? হ্যাঁ, তারপর জমানো আর ধার করা মোট $8,000 দিয়ে 1978 সালে ভারমন্টের এক পুরনো গ্যাস স্টেশনে প্রথম আইসক্রিমের দোকান খোলেন, স্কুপ শপ। ওদের সাফল্যের কারণটা কি ছিল? শুধু আইসক্রিমের টেস্ট? আইসক্রিম তো ভালো ছিলই, কিন্তু ওদের সাফল্যের বড় কারণ ছিল ওদের কোম্পানির কালচারটা, যেটা ছিল খুব আলাদা। কেরকম? ওরা কিন্তু বড় ইনভেস্টরদের কাছে যায়নি প্রথমে। স্থানীয় লোকেদের কাছে শেয়ার বেচে ফ্যাক্টরি করা টাকা তুলেছিল। বাহ! কর্মীদের ভালো বেতন দিত, লাভের একটা অংশ চ্যারিটিতে দিত, পরিবেশ নিয়ে ভাবত, স্থানীয় খামার থেকে ন্যায্য দামে দুধ কিনত। এই যে সামাজিক দায়বদ্ধতা আর একটা অ্যান্টি কর্পোরেট ইমেজ, এটাই ওদের খুব জনপ্রিয় করে তোলে। ওই যে রকস্টারের নামে ফ্লেভার বা সিইও টি শার্ট পরে ঘুরছেন। হ্যাঁ, চেরি গার্সিয়া ফ্লেভার বা টি শার্ট পরা সিইও, এগুলো সবই ওদের ব্র্যান্ডিংয়ের অংশ ছিল। পরে যখন লোকের স্বাস্থ্য নিয়ে বেশি ভাবতে শুরু করল, ওরা লো ফ্যাট আইসক্রিম, ফ্রোজেন ইয়োগার্ট এসবের দিকেও মন দিল। মানে সময়ের সাথে বদলাতেও জানত। মাইক্রোসফটের উত্থান তো আরও নাটকীয়। বিল গেটস আর পল অ্যালেনের শুরুটা। গেটস আর অ্যালেন ওরা তো ছোটবেলার বন্ধু, আর দুজনেরই কম্পিউটার নিয়ে সাংঘাতিক আগ্রহ ছিল। হার্ভার্ডে পড়ার সময়ই ওরা প্রথম মাইক্রো কম্পিউটারের জন্য বেসিক ল্যাঙ্গুয়েজের একটা ভার্সন তৈরি করে ফেলে। কাদের জন্য? MITS নামে একটা কোম্পানির জন্য। ওরা তখন অ্যাল্টায়ার 8800 নামে একটা পার্সোনাল কম্পিউটার বানাচ্ছিল। তো এই বেসিক নিয়েই পরে MITS এর সাথে ওদের একটা আইনি ঝামেলা হয়। এবং ওরা জেতে। হ্যাঁ, ওরা জেতে। আর সেটাই মাইক্রোসফট তৈরির রাস্তা খুলে দেয়। আর IBM এর সাথে চুক্তিটা, ওটাই তো টার্নিং পয়েন্ট ছিল। নিঃসন্দেহে।
আইবিএম যখন ওদের নতুন পার্সোনাল কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেম খুঁজছে তখন ওরা মাইক্রোসফটের কাছে আসে। মাইক্রোসফটের তো তখন অপারেটিং সিস্টেম ছিল না। না, ওরা তখন কায়দা করে অন্য একটা কোম্পানির বানানো সিস্টেম QDOS কিনে নেয়। সেটাকে একটু উন্নত করে MS-DOS নামে আইবিএমকে লাইসেন্স দেয়। আর সবচেয়ে বড় চালটা ছিল সবচেয়ে বড় চালটা ছিল যে আইবিএম কিন্তু MS-DOS-এর এক্সক্লুসিভ রাইট নেয়নি। ফলে মাইক্রোসফট অন্য কম্পিউটার কোম্পানিগুলোর কাছেও MS-DOS বেচার সুযোগ পেয়ে যায়। ব্যাস, ওই একটা সিদ্ধান্তই মাইক্রোসফটকে সফটওয়্যার ইন্ডাস্ট্রির মাথায় বসিয়ে দেয়। ব্যর্থতা থেকে সাফল্যের দারুণ উদাহরণ বোধহয় হোম ডিপো, মানে চাকরি চলে যাওয়ার পর কোম্পানি খোলা। হ্যাঁ, হোম ডিপোর গল্পটা শুরুই হয়েছিল চাকরি যাওয়া দিয়ে। বার্নি নাকাস, আর্থার ব্ল্যাঙ্ক আর তাদের এক কলিগ তিনজনকেই হ্যান্ডি ড্যান হোম ইমপ্রুভমেন্ট সেন্টার থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তারপর তারা ঠিক করলেন নিজেরাই ওরকম একটা দোকান খুলবেন, কিন্তু আরও বড় করে, আরও ভালো করে। তবে শোনা যায় প্রথম দোকান যেদিন খোলে সেদিন নাকি দোকানের লোকই ছিল না। এমনকি দোকানে ঢোকার জন্য ফ্রি ডলার দেওয়ার অফারও নাকি তেমন কাজে দেয়নি। বলেন কি? তাহলে ঘুরে দাঁড়ালো কিভাবে? ওদের মূল আইডিয়াটা খুব শক্তিশালী ছিল। ১. বিশাল ওয়্যারহাউসের মতো দোকানে প্রচুর জিনিস থাকবে। ২. দাম কম থাকবে। আর ৩. এটাই সবচেয়ে জরুরি, দোকানে এমন লোক থাকবে যারা নিজেরা জিনিসপত্র বোঝে এবং কাস্টমারদের নানা রকম প্রজেক্টে সাহায্য করতে পারে। মানে ওই DIY বা নিজে করুন কনসেপ্ট। এই তিনটে জিনিস একসাথে কাজ করলো? একদম। এমনকি যখন অর্থনীতি খারাপ তখনও ওদের বিক্রি বাড়ছিল। ১৯৮১ সালে শেয়ার বাজারে আসার পর তো ওরা হু হু করে বেড়ে আমেরিকার সবচেয়ে বড় হোম রিপেয়ার চেইন হয়ে গেল। এসব কোম্পানির গল্প যেমন একদিকে অবাক করার মতো, তেমনি আমেরিকার অর্থনীতি নিয়েও তো একটা বড় ছবি দেখাচ্ছে। আমরা তো প্রায়ই শুনি আমেরিকার অর্থনীতি পিছিয়ে পড়ছে, হ্যান ত্যান, কিন্তু এই যে এত ইনোভেশন, বিভিন্ন সেক্টরে লিডারশিপ, এটা তো অন্য কথা বলে। একদম। দেখুন, প্রযুক্তি, বিশেষ করে সফটওয়্যার, কম্পিউটার, মাইক্রোপ্রসেসর, তারপর ধরুন ফিন্যান্স, এন্টারটেইনমেন্ট, বায়োটেকনোলজি, অনেক ক্ষেত্রেই কিন্তু আমেরিকা এখনও বিশ্বের পহেলা সারিতে। ঠিক। আর এই লিডারশিপের পেছনে শুধু বড় কোম্পানিগুলো নয়, অসংখ্য ছোট আর মাঝারি কোম্পানির অবদানও কিন্তু অনেক। মিডিয়া অনেক সময় খারাপ খবরগুলোর দিকে বেশি নজর দেয়, মানে ভালো দিকগুলো বাদ দিয়ে শুধু সমস্যাগুলো দেখায়, যাকে বলে ওয়াটস ভার্সেস হেলোজ। হ্যাঁ, ঠিক তাই। কিন্তু এটাও সত্যি যে আমেরিকার কর্মীরা বিশ্বের সবচেয়ে প্রোডাক্টিভদের মধ্যে পড়েন। হ্যাঁ, অর্থনৈতিক বৈষম্য আছে, অন্যান্য সমস্যাও আছে, কিন্তু মোটের ওপর নতুন কিছু করা, এগিয়ে যাওয়ার ক্ষমতাটা কিন্তু অস্বীকার করা যায় না। এখানেই হয়তো কর্পোরেট হিরো বা ব্যবসায়িক নায়কদের ধারণাটা আসে। আমরা তো খেলোয়াড় বা ফিল্ম স্টারদের হিরো বলি, কিন্তু যারা লক্ষ লক্ষ লোকের চাকরির ব্যবসা করেন, অর্থনীতিকে এগিয়ে নিয়ে যান, তাদের ভূমিকা কি কম? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। লি আইকোকা যখন ক্রাইসলারকে বাঁচালেন তখন প্রায় ৩ লক্ষ মানুষের চাকরি বেঁচেছিল। ভাবা যায়। বা ধরুন মার্কের রয় ভ্যাগেলস, তার নেতৃত্বে কোম্পানি কত জীবনদায়ী ওষুধ তৈরি করেছে। এদের অবদান হয়তো খেলার মাঠের হিরোর মতো অত তাড়াতাড়ি চোখে পড়ে না, কিন্তু সমাজের উপর এদের প্রভাব কিন্তু বিশাল। জির জ্যাক ওয়েলচ বা ডিজনির মাইকেল আইজনার, এরা তো নিজেদের কোম্পানিকে অন্য লেভেলে নিয়ে গেছেন। কিন্তু এদের বিশাল মাইনে, স্টক অপশন, এগুলো নিয়েও তো অনেক সমালোচনা হয়। হ্যাঁ, সমালোচনা হয়, সেটা ঠিক। তবে এর একটা অন্য দিকও আছে। বেশিরভাগ বড় কোম্পানি সিইওদের আয়ের বড় অংশটাই আসে স্টক বা স্টক অপশন থেকে। তার মানে এতে সিইওর স্বার্থ আর শেয়ার হোল্ডারদের স্বার্থ এক হয়ে যায়। একটা উইন-উইন সিচুয়েশন আর কি বলা যেতে পারে। যদিও এটা নিয়েও বিতর্ক আছে, থাকবে। কিন্তু এটাও ঠিক যে অনেকের কাছেই টাকার চেয়েও বড় মোটিভেশন হলো চ্যালেঞ্জ নেওয়া, কম্পিটিশনে জেতা, নতুন কিছু তৈরি করা। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, সাফল্যের পেছনে কর্মী ছাঁটাইয়ের মতো কঠিন বাস্তবতার ভূমিকা কতটা? গত কয়েক দশকে তো ডাউন সাইজিং, রাইট সাইজিং, এই কথাগুলো খুব শোনা হয়েছে। হ্যাঁ, এটা একটা কঠিন সত্যি। ১৯৮০ বা ৯০-এর দশকে অনেক বড় কোম্পানিকেই টিকে থাকার জন্য, আরও এফিশিয়েন্ট হওয়ার জন্য পুনর্গঠন করতে হয়েছে। আর তার ফলে অনেক লোক কাজ হারিয়েছেন। এটা নিঃসন্দেহে কর্মীদের জন্য খুব কষ্টের। ঠিক। তবে এর একটা বড় ছবিও দেখতে হবে। অনেক ক্ষেত্রে এই পুনর্গঠনের ফলেই হয়তো কোম্পানিগুলো পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া থেকে বেঁচে গেছে।
আর লম্বা সময়ে হয়তো আরও বেশি চাকরি টিকিয়ে রাখতে পেরেছে। মানে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য একটা দাম দিতে হয়েছে। বলা যেতে পারে প্রোডাক্টিভিটি বাড়লে তার সুফলও তো আছে। কর্মীদের মাইনে বাড়ে, জিনিসের দাম কমে বা স্থির থাকে, কোম্পানির লাভ বাড়ে, যা আবার নতুন বিনিয়োগে লাগে। ভুল কমলেও তো প্রোডাক্টিভিটি বাড়ে। অবশ্যই, জিনিসের মান ভালো হলে, ভুল কম হলে সেটাও তো এক ধরনের প্রোডাক্টিভিটি বৃদ্ধি। আখেরে ক্রেতা আর অর্থনীতিরই লাভ। আর ছাঁটাইয়ের পাশাপাশি নতুন চাকরি তৈরির ছবিটাও তো আছে ছোট কোম্পানিগুলো। অবশ্যই আছে। পরিসংখ্যান দেখলে অবাক হতে হয়। ১৯৮০-র দশকে আমেরিকার বড় কোম্পানিগুলো হয়তো প্রায় ৩০ লক্ষ কর্মী কমিয়েছে, কিন্তু ওই একই সময়ে ছোট আর মাঝারি কোম্পানিগুলো প্রায় ২,১০,০০,০০০ নতুন চাকরি তৈরি করেছে। ২,১০,০০,০০০? হ্যাঁ, কারণ ওই দশকে প্রায় ২১ লক্ষ নতুন ব্যবসা শুরু হয়েছিল। আসলে আমেরিকার কর্মসংস্থান তৈরির আসল ইঞ্জিন কিন্তু এই ছোট আর মাঝারি উদ্যোগগুলোই। এর কিছু উদাহরণ যদি দেন। অনেক আছে। ধরুন অ্যামজেনের মতো বায়োটেক কোম্পানি, যারা যুগান্তকারী ওষুধ বানিয়েছে। নুকোর, যারা স্টিল ইন্ডাস্ট্রিতে নতুন স্ট্যান্ডার্ড তৈরি করেছে। স্ট্যাপলস, যারা অফিস সাপ্লাইয়ের ব্যবসায় বিপ্লব এনেছে। এমসিআই এর কথাও তো বলা যায়, যারা এটিএনটিকে চ্যালেঞ্জ করেছিল। একদম। এমসিআই টেলিকম ইন্ডাস্ট্রিতে এটিএনটির মনোপলিকে চ্যালেঞ্জ করেছিল। এই কোম্পানিগুলো খুব ছোট থেকে শুরু করে বিশাল হয়েছে। কার মানে শুধু নতুন কোম্পানি নয়, পুরনোরা অনেকে ঘুরে দাঁড়িয়েছে বা নিজেদের বদলে নিয়েছে। হ্যাঁ, একদিকে যেমন আইবিএম এর মতো দানব কোম্পানিকেও কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হয়েছে, মানে মাইক্রোসফট, ইন্টেল, কম্প্যাক এদের উত্থানের ফলে। তেমনি অন্যদিকে ক্রাইসলার, কোলগেট পামোলেভ, ক্যাটারপিলারের মতো কোম্পানিগুলো খুব খারাপ অবস্থা থেকে দারুণভাবে কামব্যাক করেছে। এদের বলে টার্ন অ্যারাউন্ড কোম্পানি। আর কিছু কোম্পানি তো ধারাবাহিকভাবে ভালো করে গেছে। সময়ের সাথে নিজেদের মানিয়ে নিয়ে লাগাতার ভালো ফল করেছে। হিউলেট প্যাকার্ড, এইচপি দেখুন কত সফলভাবে নিজেদের প্রিন্টার আর কম্পিউটারের ব্যবসায় নিয়ে গেল। আমেরিকার অর্থনীতিতে এই যে ছোট বড় নতুন পুরনো কোম্পানির মিশেল, এটাই একটা বিরাট শক্তি। বিনিয়োগকারীদের জন্য এখানে একটা শিক্ষা আছে মনে হচ্ছে। অবশ্যই, ছোট কিন্তু সম্ভাবনাময় কোম্পানিতে বিনিয়োগ করলে যে কি অমসম লাভ হতে পারে তার উদাহরণ তো অজস্র। অনেকেই তো 10 ব্যাগের খোঁজেন, মানে যে শেয়ার 10 গুণ লাভ দেবে। হ্যাঁ হ্যাঁ। আর এই ধরনের শেয়ার কিন্তু প্রায়শই আসে ছোট দ্রুত বাড়তে থাকা কোম্পানিগুলো থেকে। আর আমেরিকায় তো শ্রেণী নতুন নতুন কোম্পানি শেয়ার বাজারে আসছে, মানে আইপিও হচ্ছে, ফলে সুযোগটা থেকেই যাচ্ছে। তাহলে আজকের পুরো আলোচনা থেকে মূল কথাটা কি দাঁড়ালো, মানে সামারি করলে কি বলা যায়? মূল ব্যাপারটা হলো আমেরিকার সম্পদ তৈরির ছবিটা কিন্তু সময়ের সাথে বেশ বদলেছে। মানে আগে যেমন উত্তরাধিক সূত্রে পাওয়া সম্পদের খুব গুরুত্ব ছিল, এখন সেটার জায়গায় নিয়েছে নিজের চেষ্টায়, নিজের উদ্যোগে বড় হওয়া মানুষরা। ঠিক। আর আমরা দেখলাম অনেক খুব বিখ্যাত কোম্পানির শুরুটা হয়েছিল খুব সাধারণভাবে, কিন্তু ইনোভেশন, মানে নতুন কিছু করার ক্ষমতা, বাজারের চাহিদা বোঝা, দরকার মতো নিজেদের বদলে ফেলা, এমনকি কঠিন পুনর্গঠনের মধ্যে দিয়ে যাওয়া, এই সব মিলিয়েই তারা আজকের জায়গায় এসেছে। আর ছোট ব্যবসার ভূমিকাটাও তো বিশাল। হ্যাঁ, ছোট আর মাঝারি ব্যবসার অবদান অনেক। আর ব্যবসায়িক নেতাদের ঝুঁকি নেওয়ার ক্ষমতা, এই সব কিছু মিলিয়েই আমেরিকার অর্থনীতিটা চলে। এই নেতারা শুধু লাভ করেননি, তারা নতুন ইন্ডাস্ট্রি তৈরি করেছেন, লক্ষ লক্ষ মানুষের কাজের ব্যবস্থা করেছেন, সমাজের উপর গভীর ছাপ ফেলেছেন। আজকের এই আলোচনা থেকে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরছে। এই যে ঝুঁকি নেওয়া, নতুন কিছু করা, কঠিন পরিস্থিতিতে কোম্পানিকে বাঁচানোর জন্য পুনর্গঠনের সাহস দেখানো, এই গল্পগুলো শোনার পর আপনার কি মনে হয় আজকের দুনিয়ায় একজন সফল এবং একই সাথে প্রভাবশালী বিজনেস লিডার হতে গেলে কোন গুণগুলো সবচেয়ে জরুরি, মানে যা শুধু লাভ লোকসানের হিসাবের বাইরে গিয়েও গুরুত্বপূর্ণ? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আর আমাদের সমাজই বা কিভাবে এই ধরনের নেতৃত্বকে আরও ভালোভাবে চিনতে পারে বা উৎসাহ দিতে পারে, এটা নিয়েই না হয় একটু ভাবা যাক।